ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকো চেজার। তো আগেই আমরা জেইপিবিএনের 2023, 22, 24 পেপারগুলো আলোচনা করেছি। আর এটার সাথে একটু গ্যাপ হয়ে গেল 2021-এর যে পেপারটা ডিসকাশন আজকে করতে চলেছি আমরা বা শুরু করতে চলেছি, একটু গ্যাপ হয়ে গেল। যাই হোক, তোমরা এখন যেহেতু এক্সামের তো কোনো কী বলবো, কোনো নিউজই নেই এখন পর্যন্ত। অবশ্যই হবে এক্সাম, হবে না না, এক্সাম হবে, কারণ ইয়ার স্কিপ হওয়ার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে 2021 পেপারটাও যেহেতু আমার কাছে টাইম আছে, সেক্ষেত্রে আমি সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা তোমরা 2025-এ জেইপিবিএনের জন্য অ্যাপিয়ার করবে, ঠিক আছে। আর তোমরা আগের নিশ্চয়ই যারা ভিডিওগুলো দেখেছো তারাও বুঝতে পারবে যে আমি যেভাবে পড়াই সেটা একটু কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে পড়াই। শুধুমাত্র আমি কোশ্চেনগুলোর ওই ABCD অ্যান্সার করে দিয়ে চলে গেলাম। এতে না তোমার কিছু লাভ হবে, না যে আদার্স যারা প্রিপারেশানের জন্য ভিডিওটা দেখছে তাদের কিছু লাভ হবে, কিছুই লাভ হবে না, ঠিক আছে। জাস্ট ABCDটা তখনই যে তখন তোমার রিসেন্টলি এক্সাম কমপ্লিট হলো, জাস্ট তুমি অ্যান্সারগুলো মেলাবে, তখন ABCDটা কাজে লাগে, না হলে কিন্তু কাজে লাগে না। আর সবসময় PYQ ডিসকাশানের মানেই হচ্ছে সেটাই যে PYQ শুধু নয়, যে কোনো তুমি পেপার, কোশ্চেন পেপার তুমি তোলো, যে কোনো রিসেন্টলি যে সমস্ত এক্সামগুলো হচ্ছে রাজস্থান CH যেমন আমি করাচ্ছি, তো সেক্ষেত্রে যে কোনো পেপার হোক না কেন কানেক্টেড স্টাডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা আরেকটা আমি বলতে চাই যে আমাদের 2026-এর জন্য কিন্তু কোচিং, যেটা আমাদের আগের বছর শুরু হয়েছিল, ফার্স্ট ব্যাচ ছিল, সেখানেও আমাদের প্রায় 178-এর কাছাকাছি স্টুডেন্ট ছিল, CHO জেইপিবিএন মিলে, মানে জেইপিবিএনেরই প্রায় 110 এরকম কিছু স্টুডেন্ট ছিল। তো সেক্ষেত্রে এই বছরও আমাদের জেইপিবিএনের যারা 2026-এর জন্য প্রিপারেশান নেবে, জেইপিবিএন এবং RRB, তাদের জন্য একটা ব্যাচ করা হয়েছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে তোমরা নাম্বার আমি দিয়ে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার ফ্রি ক্লাস একটা রিসেন্টলি শুরু হয়েছে আমাদের, যে লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই ফ্রি ক্লাসের তোমরা কিন্তু অবশ্যই এনরোল করাতে পারো, কোনো কস্ট লাগবে না, দিস ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, ঠিক আছে। এবং তোমরা এখন আমাদের এই ক্লাসে মনে হয় কালকে আমি ক্লাস নিলাম, আমাদের ওখানে প্রায় 600-এর ওপরে স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট এনরোল করেছে। সেখানে তোমার কালকে ক্লাস আমরা নিলাম, লাইভ ক্লাসই আমরা নিচ্ছি, এবং এটাও বলে দিই লাইভ ক্লাসই আমরা নিচ্ছি। এবং সেকেন্ডলি তুমি ওই ক্লাসের রেকর্ডিংও কিন্তু পেয়ে যাবে। ধরো তুমি আমাদের সবাই জানি নার্সিংয়ের একটা হেকটিক শিডিউল রয়েছে, তো সেক্ষেত্রে সবার সম্ভবও নয় যে একদম লাইভ ক্লাস মানে তোমার জয়েন করার। সেক্ষেত্রে তোমরা জাস্ট ওই ক্লাসের রেকর্ডিংও কিন্তু 2-3 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, ওকে। তো তোমরা যারা এনরোল করাতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে কিন্তু এনরোল করাতে পারো। আর আমাকে একটা যে আমি নাম্বার দিয়ে দেবো, আমাকে একটা মেসেজ করে দিও যে আমার অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে আমি করে দেবো, তোমার অ্যাপ্রুভাল করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর 3 নাম্বার যেটা আমি বলছি, যে তোমরা, যেটা আমি জাস্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে তোমাদেরকে বলছি, যে যেহেতু এখনও এক্সামের কোনো তোমার কোনো নোটিফিকেশান এখন পর্যন্ত দেয়নি, জেইপিবিএনের কথাই বলছি মেনলি। তো সেক্ষেত্রে সবারই একটা মানে প্রিপারেশানের আপস অ্যান্ড ডাউনস থাকে। আপস অ্যান্ড ডাউনস বলতে কি, মানে ধরো আমরা একটা এস্টিমেট করেছিলাম জুলাই এক্সাম হবে, তো সেক্ষেত্রে আমাদের জুলাই বা মানে জুন থেকে জুলাই এই পোর্শনটা একদম মানে পিকে থাকে প্রিপারেশান, ঠিক আছে। যখন এখন এক্সামটা ডিলে হচ্ছে, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে একটা নিজেদের মধ্যে একটা কী বলবো রিল্যাক্সেশন চলে আসে, যে হ্যাঁ ঠিক আছে আরও কয়েকদিন পড়তে হবে, বা হবে কি হবে না। দেখো ইউটিউবে অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে, যে আজকে এক্সাম হবে, কালকে এক্সাম হবে, হবে না, এই সমস্ত মানে মধ্যে পড়োই না। আমি তোমাকে বারবার বলছি তোমাদেরকে, এই সমস্তর মধ্যে পড়ো না। কবে এক্সাম হবে, কবে কী হবে, সে তাদের ব্যাপার, তাদের মানে পুরো তুমি তাদের হাতে ছেড়ে দাও। তোমার যেটা দায়িত্ব বা তোমার যেটা রেসপন্সিবিলিটি, সেটা তুমি ঠিকঠাকভাবে করো। যে তোমার এখন উচিত কি, যে তুমি বেশি বেশি করে, মোটামুটি সবাই পড়েছো, বেশি বেশি করে কোশ্চেন সলভ করো। এবং তৃতীয়ত যেটা আমি বারবার বলি, আমাদের কোচিংয়ের স্টুডেন্টদেরকেও বারবার বলি, কানেক্টেড স্টাডি। তুমি যখন মেড সার্জের সাথে পেডিয়াট্রিক্সের সাথে মেন্টাল হেলথের সাথে তোমার নিউট্রিশন, সমস্ত যখন কানেক্ট করতে পারবে, একটা সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট যখন কানেক্ট করতে পারবে, দ্যাট ইজ দ্য প্রিপারেশান ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। আমিও ধরো কাউন্সিলে 2বার র্যাঙ্ক করেছি। কাউন্সিল র্যাঙ্ক ইম্পর্টেন্ট। কাউন্সিলের যে 3 বছর আমরা পড়াশোনা করি, সেটা খুবই ইম্পর্টেন্ট।
কারণ ওই কাউন্সিলের 3টে বছর কিন্তু মানে এখন মনে হতে পারে অনেকেরই যে কাউন্সিলের তো পড়ার সাথে কম্পিটিটিভের সম্পর্ক কী, ফুল সম্পর্ক, ফুল রিলেশান। তুমি যদি মানে 3টে বছরের যে কাউন্সিলের যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা না করো, তোমার বেসিক কোনো দিনই ক্লিয়ার হতে পারবে না। তোমাকে এখানে মানে কোচিংয়ে বা যেখানেই তুমি করো না কেন বা নিজেও পড়ো না কেন, তুমি প্রত্যেকটা বইকে এখন থরলি কমপ্লিট করে তুমি এক্সামে প্রিপারেশান নেওয়াটা কিন্তু ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। তোমাকে কি করতে হবে, তোমাকে সেই বেসিকটাকে মাথায় রাখতে হবে, বেসিকটাকে কখনোই ভোলা চলবে না, দেন তুমি হচ্ছে কম্পিটিটিভের জন্য পড়ো। যাই হোক, অনেক কিছু কথা বললাম তোমাদেরকে। তো সেক্ষেত্রে আমি আজকে 2021 পেপার সলভ করছি। আর একটা কথা আমি বলে দিই, আমাকে অনেকেই মেসেজ করেছিল যে দাদা ভিডিওগুলো খুবই ভালো এবং খুবই হেল্পফুল, এত ইনফরমেশান সত্যি আমাদেরও জানা ছিল না। তো সেক্ষেত্রে তোমরা যদি পারো নোট করে নিও সে সমস্ত ইনফরমেশানগুলো, প্রথম কথা। আর আমি ওই ইউটিউব পার্সপেক্টিভে শুধুমাত্র করাই না, মানে যে এমন যে ইউটিউবে করাবো মানে জাস্ট একটা রিল্যাক্সেশন নিয়ে আমি করিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। যখন করাবো সেটা আমার পেড ক্লাসই হোক না কেন আর ইউটিউবই হোক না কেন, দুটোই আমার কাছে সেম, ঠিক আছে, কোনোটাই ডিফারেন্ট নয়। যারা ইউটিউবে দেখছে তারাও যেমন সেম বেনিফিটেড হবে, বা যারা হচ্ছে তোমার কোচিংয়ে আছে তারা তো এমনি মানে পুরো থিওরি প্লাস এগুলো হচ্ছে, সেগুলো আলাদা ব্যাপার। তোমরা এখান থেকে হেল্প পাবে এবং এটা আমি অ্যাসিওর করছি। আচ্ছা, যাই হোক, আজকের যেটা ব্যাপার যে আমি আগেরগুলো ভিডিওগুলো একদম 3 ঘন্টা, কোনোটা 2.5 ঘন্টা, কোনোটা 2 ঘন্টার উপরে একটা বিশাল লেন্থি ভিডিও হয়েছে। তো সেক্ষেত্রে সবাই বলছিল দাদা একটু পাটে পাটে দিলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি চাইছি যে কিছুটা মানে আজকে ধরো 20টা বা 30টা কোশ্চেন করালাম, তারপর এরকম করে করে করাবো। ওকে, চলো শুরু করা যাক। আমরা ভিডিওটা বন্ধ করি, কারণ হচ্ছে আমরা লিখতে পারবো না হলে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট কোশ্চেন, দ্য ভেন্টিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তো আমরা ভেন্টিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউমকে কী বলি? তো আমরা অনেকেই জানি যে ভেন্টিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউমকে কী বলা হয়? প্রিলোড বলা হয়। আচ্ছা, এবার আমি জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি কি ব্যাপারটা কী হয়, কারণ এটা একটা কনসেপচুয়াল ব্যাপার। ফার্স্টলি আমরা দেখো প্রিলোড ব্যাপারটা আমি একটু লেখার চেষ্টা করছি। প্রিলোড ব্যাপারটা হচ্ছে তোমার এন্ড ডায়াস্টোলিক ভলিউম, তাই তো, অর্থাৎ ভলিউম অফ ব্লাড যেটা হচ্ছে আমাদের ভেন্টিকেল থাকবে, ইন দ্য ভেন্টিকেল অ্যাট এন্ড অফ ডায়াস্টোল। এই তো গল্প নাকি? আচ্ছা, এবার হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের আর একটা টার্মিনোলজি বুঝতে হবে, ভেনাস রিটার্ন ব্যাপারটা কি? ধরো আমি যদি এখানে লিখি রাইট ভেন্ট্রিক্যাল, এদিকে লিখি লেফট ভেন্ট্রিক্যাল। তো রাইট ভেন্ট্রিক্যাল থেকে আমাদের পালমোনারি যে সিস্টেম রয়েছে, সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশন, সেটা লেফট ভেন্ট্রিক্যাল, এবং এখান থেকে কার্ডিয়াক আউটপুট এ হচ্ছে, এবং যেটা সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, এবং সেটা হচ্ছে তোমার বাই দ্য ভেনাস রিটার্ন বা ভেনাস রিটার্নের মাধ্যমে সেটা কি পৌঁছাচ্ছে? রাইট ভেন্ট্রিক্যালে পৌঁছাচ্ছে, তাই তো, মানে রাইট অ্যাট্রিয়াতে পৌঁছাবে, দেন তারপর রাইট ভেন্ট্রিক্যালে। এটাই তো হয় নাকি, যে আমাদের রাইট ভেন্ট্রিক্যাল থেকে কী হয়, রাইট ভেন্ট্রিক্যাল থেকে পালমোনারি সিস্টেম বা পালমোনারি সার্কুলেশন শুরু হয়, যেটা আমাদের লাংসে নিয়ে যাচ্ছে, তাই তো। সেটা আবার লেফট ভেন্ট্রিক্যালে নিয়ে এলো, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিক্যাল থেকে কী হবে, আমাদের যে আর্চ অফ অ্যাওর্টা আছে বা তোমাদের যে তোমার অ্যাওর্টার মাধ্যমে কী হয়, গোটা বডিতে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে ব্লাডটা ছড়িয়ে যায়, এবং সিস্টেমিক সার্কুলেশন থেকে যে ব্লাডটা তৈরি হচ্ছে মানে পেরিফেরি থেকে, সেই ব্লাডটাকে কে ভেনাস রিটার্নের মাধ্যমে, অর্থাৎ সুপিরিয়ার ভেনাকে বা বলো বা ইনফেরিয়ার ভেনাকে বা বলো, সেগুলো কি আবার রাইট ভেন্ট্রিক্যালে বা রাইট অ্যাট্রিয়া, দেন হচ্ছে রাইট ভেন্ট্রিক্যালে ফিরিয়ে নিয়ে আসছে। দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, যেটা হচ্ছে আমাদের ভেনাস রিটার্নের উপরে বেস্ট। এবার আমাকে বলো প্রিলোড ব্যাপারটা কি? দেখো প্রিলোড ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করছি, খুব সুন্দর কনসেপ্ট, আমি আমাদের ক্লাসে অলরেডি আলোচনা করেছি ব্যাপারটা নিয়ে। প্রিলোড ব্যাপারটা কি? দেখো প্রিলোড আমাদের ধরে নিলাম আমি একটা সামথিং, ধরো এটা আমাদের হার্ট, আই এম নট ইন দ্য গুড ইন পেন্টিং, সো যাই হোক, তো হার্টে আমাদের ভেনাস রিটার্নের মাধ্যমে কি ব্লাডটা এলো, এবং সেটা কোথায় পৌঁছালো? হার্টের মধ্যে গেল। গুড। এবং হার্টের মধ্যে যখন যাচ্ছে, আমাদের যে পুরো ডায়াস্টোল টাইমটায় কী হবে, আমাদের ভেনাস রিটার্ন দিয়ে আমাদের হার্টটা ফিল আপ হবে, তাই তো, ভেন্ট্রিক্যাল ফিল আপ হবে। এবং এই যে আমরা কথাটা ইউজ করি এন্ড ডায়াস্টোলিক ভলিউম, মানে কি ডায়াস্টোল শেষ হচ্ছে, মানে ডায়াস্টোল শেষ হচ্ছে মানে কি, এবার সিস্টোল শুরু হবে, তাই তো নাকি? তো শেষকালে যখন ডায়াস্টোল যখন আমাদের শেষ হচ্ছে, তখন সেই টাইমে আমাদের ভেন্ট্রিকলসে যতটা পরিমাণে ব্লাড থাকবে তাকেই আমি কি বলবো? প্রিলোড বলবো। প্রি মানে কি পূর্ববর্তী, লোড, তাই তো। এবার হার্ট কী করবে? পাম্প করবে,
ওকে, সো তাহলে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো কি ব্যাপারটা, যে আমাদের হার্ট কী হয়, হার্টে ভেনাস রিটার্নের মাধ্যমে আমাদের সুপিরিয়ার ভেনা কেবা বলো বা ইনফেরিয়ার ভেনা কেবা বলো, তার মাধ্যমে হার্ট হচ্ছে ফুলফিল হচ্ছে। আচ্ছা, একেই আমরা বলছি প্রিলোড। কি বলছি? প্রিলোড, বা একে অনেক সময় কী বলা হয়, ইডিভি বা এন ডায়াস্টোলিক ভলিউম, যার আমরা অ্যামাউন্টও জানি, যার অ্যামাউন্ট হয়ে থাকে 130 ml। কত হয়ে থাকে? 130 ml। গুড। এবার তোমার কোশ্চেন আসবে, আচ্ছা স্যার প্রিলোড তো বুঝলাম, আফটার লোড কী জিনিস? আফটার লোড বলে তো আমরা একটা কনসেপ্ট শিখেছি। আচ্ছা, আর একটা আমি জিনিস বলে দিই, যেহেতু ভেনাস রিটার্ন যদি বেশি হয়, যত বেশি হবে ভেনাস রিটার্ন, তত কী হবে? প্রিলোড বেশি হবে না কম হবে? বেশি হবে না? যত তোমার ভেনাস রিটার্ন বেশি হবে, যত পরিমাণ বেশি ব্লাড আমার ভেন্ট্রিকালে এসে পৌঁছাবে, তত কী হবে? প্রিলোড বেশি হবে। তো ভেনাস রিটার্ন ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রিলোড বলতে পারি নাকি? আচ্ছা, এবার আফটার লোড কী জিনিস স্যার? দেখো, আফটার লোড জিনিসটা হচ্ছে, ধরো আমার এই হার্ট আমার ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেছে, এবার কী করবে? সে হচ্ছে আমাদের অ্যাওর্টার মাধ্যমে সে কী করবে? পাম্প করবে, যাতে করে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা আমার যায়। এবার ঘটনাটা কী হলো দেখো, এবার ধরা যাক আমার এই যে অ্যাওর্টার মধ্য দিয়ে যাবে, সেখানে কী হলো? আর্থ্রোস্ক্লেরোসিস হয়ে গেল, অর্থাৎ মানে কি, যে ফ্যাট বা কোলেস্ট্রল বলো, যা কিছু ডিপোজিশন হয়ে গেল। মানে আমার মোদ্দা কথা হচ্ছে, আমার যে আর্টারি দিয়ে আমি ব্লাডটাকে পাম্প করব, সেটা সরু হয়ে গেল, তাই তো? তো সরু যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি মানে ব্লাডটা ভালো করে পাম্প হবে? হবে না। তারা কি রেজিস্ট্যান্স ফিল করবে? করবে কি না? ধরো আমার একটা সরু পাইপ আছে, এরকম একটা পাইপ ছিল, এবার তুমি তার মধ্যে কী হয়েছে, আমার হচ্ছে কিছু জিনিস তুমি ব্লকেজ করেছো, তাহলে কি এই যে একটা ব্লাড বলো বা ওয়াটার বলো, যা কিছুই বলো, আমাদের ফ্লো হচ্ছে, নর্মাল পাইপের ক্ষেত্রে বলছি, ওয়াটার ফ্লো হচ্ছে, বা আমাদের যে সমস্ত ব্লাড ভেসেল রয়েছে যার মধ্য দিয়ে ব্লাড ফ্লো করছে, তাহলে কি একটা রেজিস্ট্যান্স পাবে। দ্য রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স ফিল করছে, দ্য রেজিস্ট্যান্স ইজ নোন অ্যাজ দ্য আফটার লোড। বোঝা গেছে? জিনিসটা আমি লিখছি, দেখো, হ্যাঁ, প্রিলোড আর এবং আফটার লোড পুরো সংজ্ঞাটা লিখে দিচ্ছি, মানে আমি আমার নিজের মতো করে লিখছি পুরোটাই, আমি সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে। ভলিউম অফ ব্লাড ইন দ্য ভেন্ট্রিকলস at the end of diastole, যাকে আমরা কি বললাম? এন্ড ডায়াস্টোলিক তোমার প্রেসার বা ভলিউমও বলতে পারি, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বা ভলিউমও বলতে পারি। প্রেসার কেন বলছি সেটাও আমি বলে দিচ্ছি। প্রিলোড হচ্ছে স্ট্রেচিং পাওয়ার। মানে কি? ধরো আমার এই জায়গাটায় তুমি একটা বেলুন নিয়েছো, বেলুনে তুমি জল ভর্তি করেছো, জল ভর্তি করলে কি, তুমি যদি বেশি বেলুনটাকে নাড়াচাড়া করো, তাহলে ফেটে যাবে। কেন ফাটবে? কারণ একটা বেলুনের মধ্যে যে ওয়াটার রয়েছে, ঠিক আছে, দ্যাট গিভস আ ইকুয়াল প্রেসার ইন দ্য মানে অল দ্য সাইডস, তাই তো? আমরা ফিজিক্সে তাই জানি, যে তুমি কোনো যদি কোনো সামথিং, কোনো একটা জিনিসের মধ্যে যদি কোনো জিনিস ইম্পোর্ট করো, সেক্ষেত্রে ইকুয়াল প্রেসার অ্যাপ্লাই করে, ঠিক আছে? তো এটাও একই, একটা ইকুয়াল প্রেসার অ্যাপ্লাই করবে। ধরো ভেন্ট্রিকেলস, আমার হার্টের ভেন্ট্রিকেল আমার ব্লাড দিয়ে পূর্ণ হচ্ছে, যখন পূর্ণ হয়ে গেছে, যখন এন্ড ডায়াস্টোল একদম টাইম, সেক্ষেত্রে কি একদম হার্ট কি ব্লাডে পরিপূর্ণ। এরপরে কি হার্ট হচ্ছে সমস্ত দিকে, সেই ব্লাডটা কী করবে, ভেন্ট্রিকেলের সমস্ত দিকে প্রেসার ক্রিয়েট করবে। সো প্রিলোড ইজ দ্য স্ট্রেচিং পাওয়ার, বলতে পারি আমি, প্রিলোড ইজ দ্য স্ট্রেচিং পাওয়ার। অ্যান্ড অপরদিকে যখন আমার আফটার লোড হচ্ছে, সেটা কি বলতে পারি আমি? স্কুইজ। দেখবে বিভিন্ন কোয়েশ্চেন পেপারে তোমার যেমন আরআরবিতে এসেছিলো, যে প্রিলোডকে স্ট্রেচিং বলা হয় বা স্ট্রেচ বলা হয় কেন, মানে কেন নয়, মানে স্ট্রেচ বলা হয় না স্কুইচ বলা হয় না হচ্ছে বোথ বলা হয়, এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, তাহলে আমাদের কাছে মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হলো, প্রিলোড ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি আফটার লোডের সংজ্ঞাটাও লিখে দিই। আফটার লোড মানে কি? রেজিস্ট্যান্স পাওয়ার। এটা বলতে পারি যে রেজিস্ট্যান্স যেটা ফিল করছে যখন হচ্ছে ব্লাডটা কী হচ্ছে, ব্লাড যখন ফ্লো করছে থ্রু দ্য কি, মানে ফ্রম দ্য, বলতে পারো ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকেল, যখন লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা পাম্প হচ্ছে, তখন যে তোমার ব্লাড ভেসেলের মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ারটা ফিল করছে, সে তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে আফটার লোড। আফটার মানে কি? এগেনস্ট। আরও তোমাকে ব্যাপারটা সহজ করে দিই। আফটার মানে কি? আফটার লোড কথার অর্থ হচ্ছে, এ ফর আফটার, এ ফর হচ্ছে এগেনস্ট। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের কাছে মোটামুটি
কিছু জিনিস ক্লিয়ার। এবার দেখো আরও অনেক ব্যাপার আছে, যেন আমি ক্লাসে বলছিলাম আমাদের কোচিংয়ে অনেক মানে জিনিসপত্র রয়েছে এর মধ্যে, মানে কনসেপ্ট বহুত আছে। দেখো কনসেপ্ট ক্লিয়ারেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধুমাত্র কোনো জায়গা থেকে জাস্ট একজন হচ্ছে বই থেকে পড়ালো, বইয়ে লাইন ধরে ধরে পড়ালো, কিছু লাভ হয় না, কিছু লাভ হয় না ওতে, ঠিক আছে? তোমার একটা বিভিন্ন এফেক্ট হয়, এর মধ্যে যেমন ফ্র্যাঙ্ক স্টার্লিং এফেক্ট বলা হয়, ফ্র্যাঙ্ক স্টার্লিং এফেক্ট, খুব সুন্দর কনসেপ্ট, ফ্র্যাঙ্ক স্টার্লিং মেকানিজম বলা হয় বা এফেক্ট বলা হয়। যে তোমার ওই যে মেন কথা হচ্ছে এখানে ব্যাপারটা এটাই যে যত তুমি হার্টকে স্ট্রেচ করবে, ঠিক আছে, সেও সমান রিফ্লেক্সিভ ফোর্স বা কন্ট্রাকটিভ ফোর্স দেবে। অর্থাৎ কি আমি বলছি তোমাকে, যে মোর ইউ স্ট্রেচ দ্য হার্ট, যত তুমি হার্টকে স্ট্রেচিং করবে, কি করবে হার্ট, গেটার দ্য রিফ্লেক্সিভ কন্ট্রাকশন অফ হার্ট উইল বি, ঠিক আছে? মানে কি, বেশি ব্লাড ইজেক্ট করবে, মোর ব্লাড উইল বি ইজেক্টেড। তাহলে আমি এটাই বলতে পারি তো, আমি যেমন একটা কথা বললাম আগে যে প্রিলোড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেনাস রিটার্ন। আমি তো এটাও বলতে পারি যে প্রিলোড ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রোক ভলিউম। ব্যাপারটা খুব ভালো করে বোঝো, যারা বুঝতে পারোনি আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এই আমার হার্ট, ব্লাড দিয়ে ফিল আপ হলো ভেনাস রিটার্ন দিয়ে, যত বেশি আমার ভেনাস রিটার্ন আসবে তত কি হার্ট আমার তত বেশি ব্লাড দ্বারা পরিপূর্ণ হবে। এবার যখনই হার্ট বা ভেন্ট্রিকল, মানে হার্টের ভেন্ট্রিকল ব্লাড দ্বারা পরিপূর্ণ হচ্ছে, সে কী করবে, স্ট্রেচিং অ্যাপ্লাই করবে, বিভিন্ন দিকে স্ট্রেচিং অ্যাপ্লাই করবে। যত স্ট্রেচিং অ্যাপ্লাই করবে তাহলে আমাদের কী ধর্ম, লিকুইডের কী ধর্ম, তো তুমি যদি একটা মানে কোনো পাত্রের মধ্যে কোনো লিকুইড রাখো, সেই জন্য লিকুইডটা যেমন তোমার পাত্রের প্রতি ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক তেমনই আমাদের অ্যাকর্ডিং টু দ্য নিউটনস থার্ড ল সেম এবং একটা অপোজিট ডিরেকশনাল ফোর্স কী করবে, পাত্রটাও মানে ফ্লুইডের ওপর অ্যাপ্লাই করবে। ঠিক সেইভাবেই আমাদের হার্ট মাসেলও কী করবে, তোমাকে সেম অ্যামাউন্টে প্রেসার কী করবে, রিফ্লেক্স করবে। এবং যদি রিফ্লেক্স করে তাহলে কি আমাদের স্ট্রোক ভলিউমটা বেশি হবে না কম হবে, বেশি হবে। সিম্পল ব্যাপার না, স্ট্রোক ভলিউম কি, যত তোমার হার্টের কন্ট্রাক্টিভিটি যত বেশি হবে, কন্ট্রাকশন যত বেশি হবে, তত স্ট্রোক ভলিউম বেশি হবে, সেক্ষেত্রে কি বেশি পরিমাণ ব্লাড ইজেক্ট আউট হবে। আই থিঙ্ক ক্লিয়ার, এর থেকে আর ক্লিয়ারেন্স সম্ভব নয়, ঠিক আছে? আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। আমি এটা বলতে পারি, তাহলে আফটার লোড এটাও আমি বলতে পারি, আফটার লোড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রোক ভলিউম। ওকে, বিভিন্ন ধরনের এজেন্ট থাকে, আমি সেইগুলো নিয়ে অত যাচ্ছি না। যেমন তোমরা কয়েকটা জিনিস একটু দেখে নেবে, সিআই দেখে নেবে, কার্ডিয়াক ইন্ডেক্স কাকে বলা হয়, বা কার্ডিয়াক আউটপুট একটু দেখে নেবে, বা তোমরা যে আইনোট্রপিক এজেন্ট, ঠিক আছে, বা তোমার কী যেন ওটাকে বলা হয়, ক্রোনোট্রপিক এজেন্ট, এ সমস্তগুলো একটু দেখে নিও। ক্রোনোট্রপিক এজেন্ট, ঠিক আছে। আইনোট্রপিক এজেন্ট মানে কি, আইনোট্রপিক এজেন্ট মানে কিছুই না, যে ক্যালসিয়ামের ব্যাপারটা, ক্যালসিয়াম কী করে, কন্ট্রাক্টিভিটি বাড়ায় না কমায়, কন্ট্রাক্টিবিলিটি ইনক্রিজ করে। আর তোমার হচ্ছে যদি ক্যালসিয়ামের মানে পজিটিভ যারা আয়নোট্রপিক এজেন্ট তারা কি বাড়ায়, আর যদি নেগেটিভ আয়নোট্রপিক এজেন্ট হয় সেক্ষেত্রে কন্ট্রাক্টিবিলিটি কী করবে, ডিক্রিজ করবে, কমাবে। আর যদি ক্রোনোট্রপিক এজেন্টের কথা বলো, ক্রোনোট্রপিক এজেন্টের কী গল্প, ক্রোনোট্রপিক এজেন্ট হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিক হলে হার্ট রেট কী করায়, প্যারাসিম্প্যাথেটিক যদি হয় হার্ট রেট কমবে না বাড়বে, অবশ্যই কমবে। প্যারাসিম্প্যাথেটিক হলে হার্ট রেট কমবে, আর যদি সিম্প্যাথেটিক হয় সেক্ষেত্রে কি হার্ট রেট বাড়বে। এই কী বলা হয়, ক্রোনোট্রপিক এজেন্ট, ঠিক আছে। এই সমস্তগুলো একটু দেখে নিও তোমরা নিজেদের মতো করে। গুড। টাইম লাগে, কোশ্চেন ডিসকাশন করতে গেলে টাইম লাগে। আমাদের যেমন কোচিংয়েও একই ব্যাপার, এই সমস্তগুলো বলা হয়েছে, আমি আরও ডিটেলসে বলেছি। সেখানে গ্রাফিক্যাল মেথডগুলো আমি মানে কার্ডিয়াক আউটপুটের সাথে রাইট আর্টেরিয়াল প্রেসারে যদি আমি গ্রাফ করি সেক্ষেত্রে কী হবে, ঠিক আছে। বিভিন্ন অনেক কিছু জিনিসপত্র আমি বলেছি, সেগুলো এখানে অত তো বলাটা সম্ভব নয়। যাই হোক, তোমরা একটু দেখে নেবে নিজেদের মতো করে, যা যেটুকু বলার দরকার আমি অবশ্যই বলবো, যেটা তোমরা বুঝতে পারবে ইজিলি। আচ্ছা, তাহলে প্রিলোড ব্যাপারটা এসছে আমাদের। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্কস কোন থিওরি প্রপোজ করেছিলেন জানা আছে কারো? কমিউনিস্ট ম্যানিফেস্টো, ওনার বই, বিশাল বিখ্যাত বই কমিউনিস্ট ম্যানিফেস্টো, MANIFESTO,
ঠিক আছে, কমিউনিজম। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, ফটো সেন্সিটিভ অর্গান। ফটো সেন্সিটিভ অর্গান অফ হিউম্যান আই ইজ মেড আপ অফ, আচ্ছা, অপসিন আর রেটিনাল, আর রেটিনল, যেটা একটু ভালো করে দেখতে হবে, অপসিন আর রেটিনাল। ঠিক আছে, একটা আমি সামান্য একটু আমি আই সম্বন্ধে জাস্ট একটু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। যারা ইউটিউব থেকে দেখছো, যাদের কোচিংয়ে আছে তারা তো অলরেডি আমি ক্লিয়ার করা আছে, তাদের দরকার নেই। জাস্ট যারা ইউটিউব থেকে দেখছো অলরেডি, আমি তাদের জন্য একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের আয়ের ক্ষেত্রে দুটো আমাদের মানে ফটোসেন্সিটিভ সেল বলতে পারো, তাই তো? কী থাকে, রড কোষ থাকে, রড কোষ আর কোন কোষ, তাই তো? এই তো গল্প নাকি? আচ্ছা, তো আমাদের এই যে রড সেল থাকে, যদি রড সেল নিয়ে আমি একটু বলি, রড সেলের যে ফটো সেন্সিটিভ পিগমেন্ট বা লাইট সেন্সিটিভ প্রোটিন বলো, যাই বলো, সেটা তার নাম কি? রোডপসিন। আচ্ছা, রোডপসিনের দুটো জিনিস নিয়ে তৈরি। কি দুটো জিনিস? এটা হচ্ছে অপসিন প্রোটিন, আর একটা হচ্ছে রেটিনাল। দ্যাট ইজ দ্য ক্রোমাটোফোর এজেন্ট, বলা হয়, ক্রোমাটোফোর এজেন্ট। ঠিক আছে, রেটিনাল ইজ দ্য ক্রোমাটোফোর এজেন্ট। হায়ার যখন হচ্ছে তোমরা বিভিন্ন এক্সাম দেবে, সমস্ত ব্যাপারে লাগবে। আমাদের রড সেলের কাজ কি? আমি একটা সহজ ট্রিক বলি সবসময়, রড সেল রাত আর, তাই তো? তো এটা আমাদের কি স্কোটোপিক ভিশনে সহায়তা করে কি না? আচ্ছা, আর একটা ভিশনে সহায়তা করে, যেটা খুবই ইম্পর্টেন্ট ফর এমস বা ইএসআই আরআরবি যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য পেরিফেরাল ভিশনে সহায়তা করে। কি ভিশন? পেরিফেরাল ভিশনে সহায়তা করে কিন্তু আমাদের রোডপসিন। ঠিক আছে, এটা অনেক সময় তোমাকে ঘুরিয়েও দিতে পারে, স্কোটোপিক বাদ দিয়ে বলতে পারে যে ডিম লাইট ভিশনে সহায়তা করে, একই অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, আর আমাদের এর কথা কি বলি, যদি আমি কোন সেলের কথা বলি, কোন কোষের কথা বলি, সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে তোমার মেন আমাকে জানতে হবে সেখানে কতগুলো মানে থাকে, পিআইসি বলা হয়, পরফাইরপসিন। তারপর হচ্ছে আই ফর হচ্ছে সি ফর সাইনপসিন, আর আই ফর হচ্ছে তোমার আইডপসিন। ঠিক আছে, আইডপসিন। এখানে কী হয়ে থাকে? ফরফাইরপসিন বা আইডপসিন বা সাইনপসিন, মানে তো জানো সাইনোসিস, তাহলে কী হয়? ব্লু। পরফাইরপসিন আর মানে কি? রেড। আর এটা মানে কথা হচ্ছে গ্রিন, রেড, গ্রিন আর ব্লু, RGB। ঠিক আছে, আচ্ছা, এটাও বিভিন্ন কাজ আছে কোন সেলের, যেমন তোমার অ্যাকুইটি অফ ভিশনে সহায়তা করে, বা শার্পনেস অফ ভিশন বলতে পারো, খুবই কোশ্চেন দেয়, শার্পনেস অফ ভিশনে সহায়তা করে কে? ঠিক আছে, বা ফোটোপিক ভিশন বলতে পারো, ফোটোপিক ভিশন। তাহলে কি বললাম? ওয়ান ইজ ফোটোপিক ভিশন। সেকেন্ডলি হচ্ছে আমাদের শার্পনেস অফ ভিশন, বা তুমি বলতে পারো আমাদের অ্যাকুইটি অফ ভিশনে সহায়তা করে। ঠিক আছে, এই মোটামুটি। আরও ডিসকাশান করা যায়, আই সম্বন্ধে ডিসকাশান করতে গেলে এখন আমার অনেক টাইম লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা লেকচার আয়েরই উপরই হয়ে যাবে, তো অতটা বলার তো দরকার নেই। যেটুকু আমাদের দরকার সেটুকু আমি বলছি। ব্লাইন্ড স্পট, ইয়েলো স্পট, ম্যাকুলা লুটিয়া, এই সমস্তগুলো একটু দেখে নিও। আচ্ছা, দ্যাট ইজ দ্য মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশন। কম বলতে হবে, তাই তো? মোটামুটি আমরা ভেক্টর মানে দুটোকেই বুঝি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য মেকানিক্যাল, second one is the biological. What is the difference between mechanical and biological vector? The main difference is the mechanical vector মানে কি হয়? মেকানিক্যাল ভেক্টর তোমার ব্যাপারটা এরকম যে ধরো তার আউটসাইড বডিতে যে প্যাথোজেনটা আছে সেটাকে জাস্ট ক্যারি করলো, দিয়ে সে ট্রান্সমিট করলো। বাট ইন কেস অফ বায়োলজিক্যাল ভিশনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কী হয়ে থাকে? ইন কেস অফ বায়োলজিক্যাল ভিশনের ক্ষেত্রে তার একটা লাইফ সাইকেল মানে একটা কিছু পার্ট তোমার যে ভেক্টর রয়েছে তার মধ্যে অতিবাহিত হবে। বোঝা গেল ব্যাপারটা? ওয়েট, ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমাদের ধরো বায়োলজিক্যাল আমি যদি ভেক্টরের এক্সাম্পলটা দিই, সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তোমার মসকিউটো
মসকিউটোতে কি বিভিন্ন স্টেজ হয়তো লাইফ সাইকেলের, তোমার হচ্ছে মেরোজয়েড স্টেজ, স্পোরোজয়েড স্টেজ, যারা তোমরা 12 যারা সায়েন্স ছিল বা বায়োলজি ছিল তারা জানবে যে আমাদের একটা ছিল না হিউম্যান হেলথের ওপরে একটা চ্যাপ্টার ছিল, তো সেখানে দেখতে হবে যে তাদের বিভিন্ন পার্ট, মেরোজয়েড স্টেজ বা স্পোরোজয়েড স্টেজ, এই সমস্তগুলো আমাদের মশাদের দেহেতেই তোমার অতিবাহিত হয়, তাই তো। তো দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল ভেক্টর। বাট ইন কেস অফ মাছির ক্ষেত্রে ভাবো, বা যেগুলো আমাদের হাউস ফ্লাই বলছি, হাউস ফ্লাই কী করে, হাউস ফ্লাই জাস্ট হচ্ছে তোমার যে ধরো কোনো কী বলবো, কোনো খারাপ জিনিসপত্র, পচা তোমার ফলের খোসা বা যেগুলো নোংরা আবর্জনা, সেখান থেকে জাস্ট সে বসলো, বসের পর তার গায়ে সেই জিনিসটা প্যাথোজেনটা লাগলো, এবং দেন সে যখন আমাদের খাবারে যখন সে বসছে তখন সে কী করলো, জাস্ট সেটাকে ট্রান্সমিট করে দিল। দ্যাট ইজ দ্য ওয়ার্ক মেকানিজম অফ দ্য মেকানিক্যাল ভেক্টর। সো হোয়াট ইজ দ্য অ্যান্সার? ফ্লাইজ ইজ দ্য অ্যান্সার। যদি তোমাকে বলতো বায়োলজিক্যাল ভেক্টর, দেন দিস উইল বি দ্য অ্যান্সার। ওকে, যদি বায়োলজিক্যাল ভেক্টরের কথা বলতো। আমি প্রত্যেকটা পসিবিলিটি কভার করার চেষ্টা করছি, নট অনলি দ্যাট যে জাস্ট বলে দিয়ে চলে গেলাম। আচ্ছা, ফুসিমাইডের কথা বলছি, ইজ প্রেফার্ড ওভার হাইড্রোক্লোরোথিয়াজাইড হোয়েন হাইপারটেনশন ইজ অ্যাকম্পানিড বাই। দেখো এখানে ব্যাপারটা কি, ফুসেমাইড আমরা জানি একটা কি তোমার অসমোটিক আর হচ্ছে নর্মাল ডায়াবেটিস, যেটাকে লুপ ডায়াবেটিস বলা হয়। ফুসেমাইডকে কী জানি আমরা, লুপ ডায়াবেটিস। আর অসমোটিক ডায়াবেটিক কি, ম্যানিডল, তাই তো, যেটা আমাদের আইসিবির ক্ষেত্রে ইউজ করি। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি আমাদের ইনক্রিমেন্ট হয়, ম্যানিডল কখন ইউজ করি আমি, যদি আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ইনক্রিমেন্ট হয় সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, তাই তো। ওকে ওকে, দেখো এখানে আমাদের ফুসিমাইডের সাথে হাইড্রোক্লোরোথিয়াজাইড ইউজ করছে। এখানে প্রথম আমাদের উদ্দেশ্য, তার মানে এখানে ফ্লুইড ওভারলোড বেশি, সো আমাদের কনজেস্টিভ হার্ট ফেলিওরের কথাই আমাদেরকে ভাবতে হবে, তাই তো নাকি? সিম্পল কোশ্চেন না, তোমার কনজেস্টিভ হার্ট ফেলিওর বা সিএইচএফ এর কথাই আমাদেরকে ভাবতে হবে। সেক্ষেত্রে আমরা ফুসিমাইড মানে ওর থেকেও আমি হাইড্রোক্লোরোথিয়াজাইডকে বেশি প্রেফারেন্স দেবো। আচ্ছা, গুড। আর একটা কথা বলা হয়নি যে হাইড্রোক্লোরোথিয়াজাইডও কিন্তু মানে কি ডায়াবেটিক্স, তাই তো, ডায়াবেটিক্স। ওকে ওকে, আচ্ছা, নাও মুভ অন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, 6th নাম্বার কোয়েশ্চেন। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ ওপি পয়জনিং? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কোয়েশ্চেন, জানো সবাই। অ্যাট্রোপিন সালফেট, এটা সবাই জানা আছে। অ্যাট্রোপিন সালফেট কী করে, আমাদের অর্গানোফসফেট যে পয়জনিং হয়ে থাকে, মেনলি দেখো অর্গানোফসফেট পয়জনিং আমি আমার কথা পার্সোনাল কথা বলছি। আমাদের যখন এফসিআই ভিজিট করেছিল, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো ওখানে যে স্যার ছিলেন উনি এই ওপি পয়জনের কথা, আমরা আগে পেশেন্ট পেয়েছি, কিন্তু উনি ওই জায়গাটার কথা প্রথম বললেন যে এফসিআই মানে মেনলি আমাদের যে সমস্ত পেস্টিসাইড ইউজ হয় বা তোমার ইনসেকটিসাইড ইউজ হয়, যে সমস্ত ধরো যেগুলো তোমার এফসিআই বলো, মানে ফুড কর্পোরেশন ইন্ডিয়া বলো, বা আমাদের যদি এগ্রিকালচার ফিল্ডের কথাও বলি, বা অনেকে সুসাইডিয়াল টেন্ডেন্সির জন্য কী করে ওপি পয়জনিং হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সবথেকে মানে কী বলবো ইম্পর্টেন্ট ড্রাগ অফ ট্রিটমেন্ট, দ্যাট ইজ দ্য অ্যাট্রোপিন সালফেট। যদি অ্যাট্রোপিন সালফেট তুমি ঠিক সময় দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তার অনেকটাই কি রিলিফ পাবে, ঠিক আছে। এর বিভিন্ন হয়, মানে তোমার একটা নিউমোনিক হয়, মানে যে এর কী প্রবলেম দেখা যেতে পারে যদি অর্গানোফসফেট পয়জনিং হয়, সেক্ষেত্রে একটা নিউমোনিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের যদি কারো কাজে লাগে, যদি কোনো ভালো এক্সামে তোমাদের কোনো আসে। সালজেম বলে একটা হয়, ওপি যদি পয়জনিং হয়, ওকে, ওপি যদি পয়জনিং হয়, তো সেক্ষেত্রে পয়জনিংয়ের ক্ষেত্রে তোমার সালজেম বলে একটা হয়, SLUDGE, সালজেম। এটা পুরনো নিউমোনিক, অনেক দিন আগে থেকে ইউজ করা হয়। এস ফর হচ্ছে স্যালাইভেশন, এল ফর হচ্ছে তোমার ল্যাক্রাইমেশন, মানে যেটা আমাদের কি আসু টিয়ার, তাই তো, ল্যাক্রাইমেশন। ইউ ফর হচ্ছে ইউরিনেশন, ডি ফর হচ্ছে ডেফিকেশন, জি ফর হচ্ছে তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কোনো প্রবলেম, ই ফর হচ্ছে তোমার কী যেন ছিল, এমেসিস, আর মায়োসিস।
এই হচ্ছে মোটামুটি ওপি পয়জনিংয়ের মানে এর জন্য কী কী হতে পারে সেগুলো মোটামুটি আমরা সাল্জ এম বলে মনে রাখি। স্যালাইভেশন, ল্যাক্টাইমেশন, ইউরিনেশন, defecation, gastrointestinal problem, emesis and meiosis. These are the problem that can be happened due to the OP poisoning, তাই তো? Okay, good. আচ্ছা, immunity produced by the antibody formation during the course of a disease. এটা তো বাচ্চাদের কোয়েশ্চেন একেবারে, তাই তো? আমরা এ সম্বন্ধে অনেক হয়তো জানি আমরা ইমিউনিটি সম্বন্ধে। আমি জাস্ট একবার রিমেম্বার করিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একবার দেখে নাও। ওকে, দেখো আমাদের মেনলি ইমিউনিটি বলতে কি? ইমিউনিটি বলতে আমরা দুটো জিনিস বুঝি। একটা হচ্ছে আমাদের জন্মগত, তাই তো, ইনেট, যাকে আমরা কি বলি স্পেসিফিক আর নন স্পেসিফিক। দিস ইজ দ্য নন স্পেসিফিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে নন স্পেসিফিক ইমিউনিটি কাকে বলা হয়? দ্যাট ইজ দ্য ইনেট অর ন্যাচারাল ইমিউনিটি। এর বিভিন্ন নাম আছে, 3টে নাম আছে, ন্যাচারাল, ইনেট অ্যান্ড হচ্ছে নন স্পেসিফিক। আর বাকি হচ্ছে যেটা জানো তোমরা অ্যাকোয়ার, যেটা আমরা কোয়েশ্চেনে অলরেডি পড়েছিল, যে লাইফ ডিউরেশানে যেটা বা লাইফ টাইমে যেটা আমাদের ডেভেলপ হয় আমাদের বডিতে, দ্যাট ইজ দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অর হচ্ছে দ্যাট ইজ দ্য স্পেসিফিক ইমিউনিটি, দ্যাট ইজ দ্য স্পেসিফিক বা অ্যাডাপটিভ ইমিউনিটি বলা হয়, অ্যাডাপটিভ। দেখো নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কেন আমি বলছি, কোশ্চেন ধরো তোমাকে যদি এখন নন স্পেসিফিক আর স্পেসিফিক ইমিউনিটি বলে, তুমি যদি অ্যান্সার না করতে পারো তোমার নিজেরই খারাপ লাগবে, এই জিনিসটা জানতাম পারলাম না, এরকম শুধু একটা টার্মিনোলজির জন্য। দ্যাট ইজ দ্য ব্যারিয়ার। ওকে, নাও ইউ ক্যান say here it can be classified as like physical barrier, like physiological barrier, or like cellular barrier, ঠিক আছে, cellular barrier, but like you can also say there are various cells like macrophages or microglial cell, or like Kupffer cell বা osteoclast cell, that are the cellular that provide the cellular barrier. What are the macrophages? You already know macrophages can work as a phagocytic cell. Phagocytosis করে, তাই তো নাকি? Phagocytosis করে, সেল ডেব্রিসগুলোকে কি এনগাল্প করে নেয়। মাইক্রোগ্লিয়াল সেল কি, দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য আওয়ার নার্ভাস সিস্টেম আর ব্রেনে থাকে, এবং এটা হচ্ছে একইভাবে কী করে তোমার ফ্যাগোসাইটোসিসে কাজ করে। কুপার সেল কোথায় থাকে এটা তো জানার কথা, লিভারে থাকে, লিভারে কুপার সেল থাকে, এও ফ্যাগোসাইটোসিস করে। অস্টিওক্লাস্টটা আমাদের বোনে থাকে, দ্যাট অলসো অ্যাক্ট অ্যাজ দ্য ম্যাক্রোফ্যাজেস সেল। আমি এই নামগুলো কেন লিখলাম জানো? এই নামগুলো থেকে কোয়েশ্চেনে অলরেডি তোমার আরআরবিতে এসছে, যে দ্য নেম অফ দ্য ম্যাক্রোফ্যাজেস সেল দ্যাট ক্যান বি প্রেজেন্ট ইন দ্য ব্রেন অর দ্য নার্ভাস সিস্টেম ইজ নোন অ্যাজ মাইক্রোগ্লিয়াল সেল। ওকে, অস্টিওক্লাস্ট তো জানো মোটামুটি, কুপার সেলটাও জানো। ওকে, আচ্ছা, অ্যাকোয়ার্ডের কথা বলি বলতে তোমরা জানো মোটামুটি, জাস্ট একবার আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ অ্যান্ড আনাদার ইজ প্যাসিভ। হোয়াট ইজ অ্যাক্টিভ? ধরো আমার বডিতে প্যাথোজেন ঢুকেছে, যেভাবে প্যাথোজেন আমি ঢুকিয়েছি সেটা হতে পারে ভ্যাকসিনেশনের মাধ্যমে, খুব মাইল্ড পরিমাণ প্যাথোজেন ঢুকিয়েছি, বা আমার অলরেডি আমার কোনো একটা ডিজিজ কন্ডিশন হয়েছে, লাইক দ্য স্মল পক্স হয়েছে, এবং তার জন্য আমার ইমিউনিটি পেয়েছি। বোথ সিচুয়েশনের কথা আমি বলছি। অর্থাৎ কি অ্যাক্টিভের ক্ষেত্রে মেন মাথায় রাখবে এটাই, যে কোনো একটা আমি প্যাথোজেনকে আমার বডির মধ্যে ঢুকিয়েছি, তার রিয়াকশানে যদি আমার বডি অ্যান্টিবডি প্রডিউস করে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অ্যাক্টিভ ইমিউনিটি। সো হোয়াট আর দ্য নেমস অফ দ্য অ্যাক্টিভ ইমিউনিটি? ইউ ক্যান রিকল। ফার্স্ট তুমি বলতে পারো এটা হতে পারে ন্যাচারাল, যেটা আমাদের বললাম যে বিভিন্ন ডিজিজ কন্ডিশনের জন্য। ধরো আমাকে মিজিলস অ্যাটাক করেছে, তো সেক্ষেত্রে কি আমাদের যে বিটা মেমোরি সেল রয়েছে, তো মিজিলসের যে প্যাথোজেনকে সে চিনে রেখেছে, তো তার মাথায় আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে মিজিলসের প্যাথোজেন। যদি নেক্সট টাইম তুমি আসো আমার বডিতে, দেন তখন কী করবো? তখন আমি কিন্তু আগে থেকেই অ্যান্টিবডি তৈরি করে নেবো, যাতে করে তুমি পরবর্তীকালে আমাকে অ্যাটাক করতে না পারো বা সে ডিজিজ কন্ডিশানটা না হয়। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ক মেকানিজম অফ বিটা মেমোরি সেল। ওকে,
দ্যাট ইজ দ্য ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর একটা কী হয় আর্টিফিশিয়াল, কী হয়ে থাকে ভ্যাকসিনেশন, যে সমস্ত ভ্যাকসিনেশন আমরা দিয়ে থাকি, সক বলো, স্যাবিন বলো, আইএমআর বলো, সরি তোমার কী বলে মিজিলস মামস রুবেল্লা বলো, টিটি বলো, যা আমরা দিয়ে থাকি, যা ইমিউনাইজেশন শিডিউলে যা সমস্ত ভ্যাকসিন তোমরা দাও, দ্যাট ইজ দ্য আর্টিফিশিয়াল ইমিউনিটি। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। প্যাসিভ মানে কি, তুমি কী করলে ডিরেক্ট আমাদের শরীরে কী করলে অ্যান্টিবডিকে ঢুকিয়ে দিলে। এখানে কি হচ্ছিল, অ্যান্টিজেন ঢুকিয়েছো তুমি বডিতে, বডি কী করবে, বডি প্রডিউস করবে অ্যান্টিবডি, কিন্তু অত তোমার মধ্যে ধৈর্য নেই, তুমি কী করলে, তুমি ডাইরেক্ট বললে আমি অ্যান্টিবডি বডির মধ্যে প্রবেশ করে দেবো, দ্যাট ইজ দ্য প্যাসিভ। এবং এটা কি হয়ে থাকে, এক্সাম্পল ন্যাচারাল হয়ে থাকে, যেমন কি আইজিএ বলো বা আইজিএম বলো, আইজিজি বলো, আইজিজি কিসের মাধ্যমে হয়, প্লাসেন্টার মাধ্যমে যেতে পারে এমন একটা অ্যান্টিবডি, দিস ইজ দ্য অনলি অ্যান্টিবডি দ্যাট ক্যান ক্রস প্লাসেন্টা। আর আইজি এর ক্ষেত্রে কি আমাদের কলোস্ট্রামের ক্ষেত্রে পাই আমরা, তাই তো, গুড। আর কি ন্যাচারাল এটা হলো। যদি আমি বলি আর্টিফিশিয়াল, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের যে সমস্ত ব্লাড সিরামগুলো আমরা করি, যেমন হচ্ছে ধরো নামটা ভুলে গেলাম, এটিএস অ্যান্টি টিটেনাস সিরাম, বা তোমার এডিএস অ্যান্টি ডিপথেরিয়া সিরাম, ঠিক আছে, এই সমস্তগুলো আমরা কি সিরাম বা তোমার যে ইমিউন সেরা আছে, ঠিক আছে, বিভিন্ন ম্যান থেকে বা অ্যানিম্যাল থেকে কালেক্ট করে সেগুলো আমরা ডিরেক্টলি আমাদের হিউম্যান বডিতে ঢুকিয়ে দিই। সো দ্যাট ইজ দ্য আর্টিফিশিয়াল ইমিউনিটি। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। এর থেকে ক্লিয়ারনেস কোথাও পাবে না, জাস্ট ম্যাক্সিমাম ক্লিয়ারনেস দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে ইমিউনিটি প্রডিউস বাই অ্যান্টিবডি ফর্মেশন ডিউরিং দ্য কোর্স অফ এ ডিজিজ। তাহলে আমাকে অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে এবং কোর্স অফ এ ডিজিজ হয়েছে, তাহলে কী হবে আমাদের অ্যাক্টিভ তো অবশ্যই। অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, আমি অ্যান্টিবডি করে ঢুকিয়ে দিইনি, অ্যাক্টিভ। ন্যাচারাল আর আর্টিফিশিয়াল, কোর্স অফ ডিজিজ হয়েছে, ভ্যাকসিনেশন হয়নি, তো ন্যাচারাল, তাহলে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড, তাহলে আমাদের অ্যান্সার কী হবে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড। দেখো ন্যাচারাল অ্যাক্টিভ, তো এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কী বলছে, BRCA1 ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্যান্সার। মোটামুটি সবাই জানো BRCA1 মেনলি ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার এসবের সাথে যুক্ত। ব্রেস্ট ক্যান্সার দেওয়া আছে, তো এটা ওভারিয়ান ক্যান্সারও কিন্তু হবে অ্যান্সারে, যদি ওভারিয়ান ক্যান্সার চায় সেক্ষেত্রেও তোমার হবে অ্যান্সার, তাই তো। আচ্ছা, তারপর কী বলছে, দ্য মোস্ট কমন ফর্ম অফ ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম কততে হয়ে থাকে, এটা মেনলি জিজ্ঞেস করছে, ডাউন সিনড্রোম কততে হয়ে থাকে, ট্রাইসোমি 21 ডাউন সিনড্রোম, তাই তো। আর 13 হলে কি পাটাও সিনড্রোম, আর 18 হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম, ঠিক আছে। তা 21 কি, 21 হচ্ছে ডাউন, পাটাও অ্যান্ড এডওয়ার্ড। আচ্ছা, বলছে তারপর হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোসিওলজি উইথ নার্সিং, টোটাল পেশেন্ট কেয়ার, তাই তো, টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেম, দ্যাট ইজ দ্য সোসিওলজি অবজেক্টিভ। এটা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে এটা অ্যান্সার হবে, তার জন্য আমি ক্লারিফাই করে দিলাম যে সোসিওলজি অবজেক্টিভস হচ্ছে তোমার কী বলে সোশ্যাল প্রবলেমসকে সলিউশন দেওয়া। আচ্ছা, আর একটা কথা আমি বললাম না, ট্রাইজোমি কথার অর্থ কী, ট্রাইজোমি মানে কি, মানে আমাদের নর্মালি কত ক্রোমোজোম থাকে 46, বা যাকে আমরা বলি 23 পেয়ার্স, তাই তো। যদি তার থেকে একটা ক্রোমোজোম এক্সট্রা থাকে, অর্থাৎ টোটাল যদি 47 ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে তখন আমরা তাকে বলি কি ট্রাইজোমি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, রিডাকশন অফ পিএইচ অফ ব্লাডের পিএইচ কমছে। আচ্ছা, তাহলে কি হবে, গুড। পিএইচ যদি ব্লাডের কমে, তার মানে কি ব্লাড কি হচ্ছে, অ্যাসিডিক হচ্ছে। পিএইচ স্কেল কেমন হয়, এটা 7, এই দিকে গেলে অ্যাসিডিক, এই দিকে গেলে বেসিক, এই তো গল্প নাকি। তো অ্যাসিডিক হচ্ছে, পিএইচ কম মানে অ্যাসিডিক, ওকে। যদি অ্যাসিডিক হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে,
বলতে পারি কি না? বলতে পারি তো, অবশ্যই বলতে পারি। কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়, আমরা জানি যে কার্বক্সি হিমোগ্লোবিন বা কার্বামিনো হিমোগ্লোবিন এ সমস্ত তৈরি হয়। কারণ কার্বন ডাইঅক্সাইড বলো বা কার্বন মনোক্সাইড বলো, এদের সাথে অক্সিজেন অ্যাফিনিটি কি বেশি। যদি এদের সাথে বেশি হয় সেক্ষেত্রে কি অক্সিজেনের সাথে অ্যাফিনিটি কী হবে? কমবে। সিম্পল ব্যাপার। সো ডিক্রিজ দ্য অ্যাফিনিটি অফ অক্সিজেন। ঠিক আছে, বোঝা গেল? তুমি নর্মালি একটা দেখো না, নর্মালি CO2 যদি বাড়ে, বা যদি আমি এটা বলি যে pH কমছে বা O2 যদি বলি কমছে আর কি, সেক্ষেত্রে কী হয়? রেসপিরেটরি রেট কী হয়? আমাদের বাড়ে। রেসপিরেটরি রেট কী হয়ে থাকে? বাড়ে, ইনক্রিজ হয়, ইনক্রিমেন্ট হয় না? আচ্ছা, এটা বিভিন্ন একটা কার্ভ হয়, মানে মেনলি ক্যাডেট বলা হয়, ক্যাডেট অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ আর কি। হয়তো অনেকে পড়েওছো ক্লাস 12 না 11 ছিল, হ্যাঁ। ক্যাডেট মানে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ হয়ে থাকে, ঠিক আছে, কার্ভ হয়ে থাকে। মেনলি কী হয়, এখানে ধরো, এখানে যদি আমরা গ্রাফিং করি, PO2-র সাথে তোমার পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিনের যদি আমি কার্ভ পড়ি, সেক্ষেত্রে আমি এরকম একটা কার্ভ পাবো আর কি, এরকম টাইপের একটা কার্ভ পাবো। ঠিক আছে, এটা যদি কার্ভ হয়ে থাকে, এস শেপ বলা হয়, এস শেপ একটা কার্ভ পাওয়া যায়, ওকে। মেন গল্পটা কি? মেন গল্পটা হচ্ছে pH যদি ব্লাডের কমতে থাকে, ডিক্রিজ করে, সেক্ষেত্রে কি, তার মানে কি H+ কনসেন্ট্রেশন বাড়ছে, কনসেন্ট্রেশন কি বাড়ছে ব্লাডের মধ্যে, সেক্ষেত্রে CO2 বাড়ছে। কারণ CO2 কি অ্যাসিডিক, CO2 ইজ অ্যাসিডিক। তাহলে কি অক্সিজেন হিমোগ্লোবিন, যে মানে অক্সি হিমোগ্লোবিন যাকে আমরা বলি, সেটা কি ডিসোসিয়েট হতে শুরু করবে, ডিসোসিয়েট হবে। কেন? কারণ তাদের সাথে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে অ্যাফিনিটি ছিল সেটা কমে যাচ্ছে, তাই তো। এই যে তোমার CO2 বাড়ছে, তোমার হচ্ছে এর জন্য কি তোমার হচ্ছে হিমোগ্লোবিন, যে অক্সি হিমোগ্লোবিন যে ডিসোসিয়েশন হচ্ছে, এর জন্যই তোমার কি অক্সিজেন, যে আমরা এই হিমোগ্লোবিন যে ডিসোসিয়েশন কার্ভ, অক্সি হিমোগ্লোবিন যে ডিসোসিয়েশন কার্ভ, তার কি হয়ে থাকে? তার হচ্ছে রাইট শিফট হয়ে থাকে, রাইট, এটা হচ্ছে রাইট পোর্শন, দ্যাট ইজ দ্য লেফট, এর হচ্ছে কি রাইট শিফট হয়ে থাকে, ঠিক আছে। একে আমরা বলি বোর এফেক্ট। কি বলি? বোর এফেক্ট কিন্তু তোমার এতে কিন্তু অলরেডি এসেছে, ESIC-তে কিন্তু অলরেডি বোর এফেক্টের ওপরে, হামবার্গার এফেক্টের ওপরে কিন্তু কোশ্চেন এসেছে। তো বোঝা গেল ব্যাপারটা কি? বোর এফেক্ট মানে কি? তোমার অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের যদি রাইট শিফট হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় বোর এফেক্ট। যদি হচ্ছে তোমার আমাদের রক্তে CO2 বেড়ে যায়, এবং রাইট শিফটের বিভিন্ন তোমার নিউমোনিকটো হয়, রাইট শিফট কোন কারণে হয়, এই যে ডিসোসিয়েশন কার্ভের, অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের, সে যে ক্যাডেট বলা হয়, ক্যাডেট। সি মানে হচ্ছে CO2, এফ আর হচ্ছে অ্যাসিডিটি। CO2 বাড়লে মানে PCO2, পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে, বা পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন যদি কমেও বলতে পারি, অ্যাসিডিটি যদি বৃদ্ধি পায়, বা হচ্ছে ডি মানে হচ্ছে 2,3 DPG, ডাই ফসফোগ্লিসাইডেট, লিখে দেবো, দেখো, ডাই ফসফোগ্লিসাইডেট, ওকে। ইফার কি? ইফার হচ্ছে এক্সারসাইজ, যত এক্সারসাইজ তুমি বাড়াবে সেক্ষেত্রে তোমার বেশি হবে। অ্যান্ড টি ফর হচ্ছে টেম্পারেচার, যত টেম্পারেচার ইনক্রিমেন্ট হবে তত হচ্ছে রাইট শিফট হবে। বোঝা গেছে? এই কোশ্চেন কিন্তু এলেও আসতে পারে, যে রাইট শিফট কখন হবে কোনো অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের যদি ক্যাডেট হয়, ঠিক আছে। CO2 যদি বাড়ে, অ্যাসিডিটি যদি বাড়ে, বা 2,3 DPG এর পরিমাণ যদি বৃদ্ধি পায়, বা এক্সারসাইজ যদি করা হয়, বা টেম্পারেচার যদি হয়, ইনক্রিমেন্ট হয়, সেক্ষেত্রে আমার অক্সি হিমোগ্লোবিন কার্ভের ডিসোসিয়েশন হবে। আচ্ছা, তারপর কি বলছে? সিরাম লেভেল অফ ড্রাগ ইজ মনিটার বাই নার্স ওয়েন দ্য পেশেন্ট ইজ অন। এটা তো নর্মাল কোয়েশ্চেন, লিথিয়াম, তাই তো। কত হয়ে থাকে আমাদের থেরাপিউটিক লেভেল? 0.6 থেকে 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হচ্ছে থেরাপিউটিক রেঞ্জ। এবং যদি 2 থেকে 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের থেকে বেশি হয়ে থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কি লিথিয়াম টক্সিসিটি, ওকে, টক্সিসিটি বলা হয়। এবং আমরা কি জানি যে তোমার লিথিয়ামের যে সিরাম লেভেল কী করা হয়? আমরা মেজারমেন্ট করি কীভাবে? যে এটা বলা হয় যে তুমি যে লাস্ট ডোজ নিয়েছো লিথিয়ামের,
তার থেকে 12 থেকে 14 ঘন্টা পর আমাকে তোমাকে তার মানে পেশেন্টের আর কি ব্লাড সিরাম কালেক্ট করতে হবে, দেন তারপর তার সিরাম লিথিয়াম এস্টিমেশন করতে হবে। অর্থাৎ কি সিরাম লিথিয়াম কখন এস্টিমেশন করা হবে, তুমি লাস্ট ডোজ থেকে লাস্ট ডোজ ইনটেক করার পর 12 থেকে 14 ঘন্টা পরে। এবং সেকেন্ডলি কি যদি বেস্ট টাইম বলো কখন নেওয়াটা বেশি সমীচীন, সেক্ষেত্রে তোমার হচ্ছে মর্নিংয়ে নেওয়াটা বেশি ভালো। ঠিক আছে, মর্নিংয়ে যদি ব্লাড সিরামটা তুমি কালেক্ট করো সেক্ষেত্রে ভালো। আর একটা কোয়েশ্চেন যেটা আসে আমি তোমাদেরকে বলে দিই, ম্যানিয়ার ক্ষেত্রে কিন্তু লিথিয়ামের ডোজ জিজ্ঞেস করে। ঠিক আছে, কত রেঞ্জ জানো তোমরা, 900 থেকে 2100 mg। ঠিক আছে, ডিভাইডেড ডোজে দেওয়া হয়, এটা একটু কিন্তু মাথায় রেখো। ওকে, ক্লিয়ার ভিশন ডিপেন্ডস অন, ক্লিয়ার ভিশন কিসের উপর ডিপেন্ড করে, সহজ কোয়েশ্চেন। দেখো আমাদের আয়ের ব্যাপার হচ্ছে কি, আমরা অন্তত ক্লাস 10 লেভেলেও পড়েছি যে আমাদের জাস্ট লাইক একটা লেন্স থাকে, তাই তো। লেন্স কী করে রিফ্লেকশন আর রিফ্র্যাকশান করে, লাইটের কি রিফ্র্যাকশান করে, মেনলি কী করে প্যারালাল যে সমস্ত লাইট রেগুলো আমাদের আসছে সেগুলোকে কি আমাদের রেটিনার উপরে কি পয়েন্ট করছে। এবং আমরা যে যদি মায়োপিয়া বলি বা হাইপারমেট্রোপিয়া বলি, এক্ষেত্রে কী হয়, যদি মায়োপিয়া বলি সেক্ষেত্রে আমাকে বলা হয় যে একটা তোমার অবতল লেন্স ইউজ করো, তাই তো, কনকেভ লেন্স ইউজ করো। বা যদি তোমার মায়োপিয়া থাকে সেক্ষেত্রে তোমার মায়োপিয়া থাকলে তোমার অবতল লেন্স বা হচ্ছে কনকেভ লেন্স ইউজ করো। বা যদি তোমার হাইপারমেট্রোপিয়া থাকে সেক্ষেত্রে তুমি কি উত্তল লেন্স বা হচ্ছে তোমার কনভেক্স লেন্স ইউজ করো। কারণ কি রিফ্র্যাকশান অফ লাইটটা যাতে করে ঠিকঠাক হয়। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার, রিফ্র্যাকশান অফ লাইট, তাই তো। লেন্স আমাদের রিফ্র্যাকশান করে, আমাদের রিফ্র্যাক্টরি পাওয়ার কত লেন্সের বলেছিলাম, আচ্ছা সরি 23 ডায়াপ্টার। 23 ডায়াপ্টার ইজ দ্য refractory power of the lens, and lens is made up of a protein. The name of the protein is crystalline protein. কি প্রোটিন? crystalline protein. আচ্ছা, তারপর কি বলছে, মিস্টার সাধারণ বিশ্বাস তো অপথালমিক ওয়ার্ডে ভর্তি আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড, উইথ ব্লাডিং অফ ভিশন, ওকে, ইজ ডায়াগনোসড অ্যাজ আ গ্লুকোমা। আচ্ছা, গ্লুকোমা দিয়ে হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং মেডিকেশন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। আচ্ছা, এই জিনিসটা আমি অলরেডি আমাদের পড়ানোর সময় এই সমস্ত ড্রাগগুলো একদম এক্সাম্পল সহ বলেছিলাম, সে সমস্ত ড্রাগগুলোই চলে এসেছিল। যাই হোক, তো আমরা জানি গ্লকোমার ক্ষেত্রে কী হয়, গ্লকোমার ক্ষেত্রে মেনলি আমাদের আইওপি বা ইন্ট্রাঅকুলার প্রেসার কী হয়, ইনক্রিমেন্ট হয়। আচ্ছা, আমি একটু লিখি, মানে পুরোটাই বলে যাচ্ছি গল্পের মতো, জিনিসটা একটু লেখাটাও দরকার। গ্লকোমায় কী হয়ে থাকে, তোমার আইওপি ইনক্রিজ হয়। কত ইনক্রিমেন্ট হবে, 22 থেকে যদি বেশি হয় তাকে আমরা বলবো গ্লকোমা। এর মাধ্যমে আইওপি আমরা কিসের মাধ্যমে মাপি, কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, টোনোমেট্রি, তাই তো, টোনোমেট্রি, TRY, টোনোমেট্রি। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন জিনিসপত্র আছে, আমি এত কিছুতে যাব না, মানে গ্লকোমা পাওয়াতে গেলে এখন অনেকটা, যে গ্লকোমার আমি একটা জাস্ট ছবি আমি বলে দিচ্ছি। এখানে অ্যান্টেরিয়ার চেম্বার থাকে যে আমাদের ট্র্যাবেকিউলার মেসওয়ার্ক রয়েছে, বা তারপর যে আমাদের তোমার কী বলা হয়, ক্যানাল অফ সেলমেনের মাধ্যমে সে আস্তে আস্তে সেটা এক্সক্রিট আউট হয়, যে আমাদের ফ্লুইডটা তৈরি হচ্ছে। যদি এই ফ্লুইডটা যে আমাদের অ্যান্টেরিয়ার চেম্বার বলো, বা তারপর হচ্ছে আমার ট্র্যাবেকিউলার মেসওয়ার্ক, তারপর তোমার হচ্ছে ক্যানাল অফ সেলমেন, SCLEMM, এবং তার মাধ্যমে যে আমাদের এক্সট্রা ফ্লুইডটা বেরিয়ে যাওয়ার কথা, সেই পাথওয়েতে যদি এই যে পাথওয়েটায় কোনো জায়গায় যদি ব্লকেজ দেখতে পাওয়া যায়, বা আদার্স ওপেন অ্যাঙ্গেল ক্লোজার অ্যাঙ্গেল গ্লকোমা আমরা পড়েছি, তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের গ্লকোমা হয়ে থাকে, যেক্ষেত্রে আমাদের কি আমাদের আইওপিটা মেনলি বেড়ে যায়, এবং যেটা হচ্ছে মোর দ্যান 22 mm/Hg হয়ে যায়। আমরা যেখানে সবসময় যে কথাটা আমরা বলি যে গ্লকোমার ক্ষেত্রে কখনোই অ্যান্টিকোলিনার্জিক কোনো ড্রাগ ইউজ করা যাবে না, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কী করা যাবে না, অ্যান্টিকোলিনার্জিক কোনো ড্রাগ ইউজ করা যাবে না, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড দ্য এক্সাম্পল অফ দ্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কীভাবে কাজ করে আমি অলরেডি মানে আমাদের পেড ক্লাসে বলেছি, আর সেটা নিয়ে যাচ্ছি না, সেটা নিয়ে বলতে গেলে এখন 15 মিনিট লাগবে। তো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কী করে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ তোমার কি আইওপিটাকে আরও ইনক্রিমেন্ট করে দেয়, এর জন্য আমরা কোনো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ
ইউজ করি না, লাইক দ্য অ্যাট্রোপিন সালফেট। অ্যাট্রোপিন সালফেট ইজ আ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। আর আমরা বাকিগুলো মোটামুটি জানি যে পাইলোকার্পিন কী করে থাকে। পাইলোকার্পিন ইজ আ মাইটোটিক ড্রাগ। এ হচ্ছে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল তোমার অকিউলার ইন্ট্রাঅকিউলার যে ফ্লুইড রয়েছে সেই ফ্লুইডের ড্রেনেজটাকে কী করে, বেটার করে। আচ্ছা, এ সমস্তগুলো আছে। অ্যাসিডাজোলামাইড কী করে, অ্যাসিডাজোলামাইড ইজ আ কার্বনিক অ্যানহাইড্রেজ গ্রুপ অফ ড্রাগ। কার্বনিক অ্যানহাইড্রেজ গ্রুপ অফ ড্রাগ যেটা কী করে, যে আমাদের ইন্ট্রাঅকিউলার ফ্লুইড তৈরি হচ্ছে সেটাকেই কমিয়ে দেয়। তাহলে পাইলোকার্পিনের কাজ কি? পাইলোকার্পিনের কাজ হচ্ছে আমাদের কি, পাইলোকার্পিন ইজ আ ড্রাগ যেটা কী করে, যেটা আমাদের মাইটোটিক গ্রুপ অফ ড্রাগ, এবং মানে মাইটোটিক ড্রাগ যেটা আমাদের আইওপিটাকে মানে ড্রেনেজ করতে সহায়তা করে। বাট ইন কেস অফ অ্যাসিডাজোলামাইড সে হচ্ছে প্রোডাকশানটাকেই কমিয়ে দেয়, বিকজ ইট ইজ আ কার্বনিক অ্যানহাইড্রেজ গ্রুপ অফ ড্রাগ। আচ্ছা, প্রেজেন্স অফ প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া ইন ব্লাডে যখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে তখন তাকে কি, আচ্ছা নর্মালি আইওপি তো আমি বললাম না, নর্মালি আইওপি কত হয় 10 থেকে 21, তাই তো, আর 22-এর থেকে বেশি হলে গ্লকোমা বলা হয়। ওকে, গুড। প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড। আচ্ছা, তাহলে প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড নাকি, সেপ্টিসেমিয়া তো সমস্ত প্যাথোজেনের কথাই বলে, ব্যাকটেরিয়ামিয়া হতে পারে, কিন্তু ব্যাকটেরিয়ামের বানানটা মনে হচ্ছে স্পেলিংটা BACTEREMIA, এটা স্পেলিং হয়ে থাকে। এটা কি আদৌ ভুল আছে, মানে এটা কি এমনি দিয়েছে, মানে জাস্ট পড়ে গেছে, বা কী কারণে বুঝতে পারছি না। যদি সেটা না হয় তাহলে ব্যাকটেরিয়ামিয়া হয়ে থাকে, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড, একে বলা হয়, স্পেলিংটা হচ্ছে BACTEREMIA, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড যদি এটা হয়। আর সেপ্টিসেমিয়া মানে সমস্ত প্যাথোজেন আর কি, অল টাইপ অফ প্যাথোজেন হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাকটেরিয়া বলেছে মানে এইটা করাটাই বেটার হবে, হয়তো স্পেলিংটা একটু ভুল আছে, এটাই করাটাই বেটার হবে। আচ্ছা, আর কি ভমিটিং সেন্টার ইজ সিচুয়েটেড ইন দ্য, তা তো অনেকবার করা হয়েছে, কী হবে অ্যান্সার, মেডুলা অবলঙ্গাটা, তাই তো, মেডুলা অবলঙ্গাটা কার পার, মেডুলা অবলঙ্গাটা মানে হাইন্ড ব্রেনের, তাই তো, হাইন্ড ব্রেনের, বা যাকে কী বলা হয় রমমেন সেফালন। তো ব্রেনের ভাগটা তো আগেরবারে বলেছিলাম আমি, ওটা আমি আর বলবো না এখানে। তাহলে আমাদের রমবেন সেফালনের দুটো ভাগ ছিল, একটা মেটেনসেফালন, একটা হচ্ছে মাইলেন সেফালন। মেটেনসেফালনে আবার দুটো ভাগ, একটা হচ্ছে পন্স ভিরোলাই, একটা হচ্ছে সেরিবেলাম। এবার মাইলেন সেফালনের মধ্যে কি পড়ে, মেডুলা অবলঙ্গাটা পড়ে, এবং তোমার এর মধ্যে কি বিভিন্ন সেন্টার পাওয়া যায়, লাইক ডেগ্লুটেশন সেন্টার বা ভমিটিং সেন্টার বলতে পারো, বা রেসপিরেটরি সেন্টারও পড়ে, বাট নট দ্য নিউমোট্যাক্সিক অ্যান্ড অ্যাপনিউস্টিক, এগুলো হচ্ছে আমাদের পন্সের ভাগ। এমনি নর্মালি সমস্তগুলো ডেগ্লুটেশন বা ভমিটিং বা রেসপিরেটরি সমস্তগুলো আসে। আর একে আমাদের মোটামুটি রিলে সেন্টারও বলা যেতে পারে, বাট দ্য অ্যাকচুয়াল রিলে সেন্টার নাম কি, চিপ রিলে সেন্টারের নাম কি, দ্যাট ইজ দ্য থ্যালামাস ইজ দ্য চিপ রিলে সেন্টার। বাট এখানেও তুমি বলতে পারো যে ডেগ্লুটেশন সেন্টার বা ভমিটিং সেন্টার বা রেসপিরেটরি সেন্টার বা কার্ডিয়াক সেন্টার, এই সমস্তগুলো থাকে। এখানে মেনলি ওই হার্ট রেট বা বিপিগুলোকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের তোমার কন্ট্রোল করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কী হবে বোঝা গেছে, আমাদের অ্যান্সার হবে মেডুলা, তাই তো। আর আমাদের যদি বলা হয় অ্যাকচুয়াল রিলে সেন্টার অফ দ্য ব্রেন, দ্যাট ইজ দ্য থ্যালামাস, বাট মেডুলা অবলঙ্গাটাও কিন্তু রিলে সেন্টার হিসেবে কাজ করে, বাট নট দ্য অ্যাকচুয়াল, ওকে, মানে নট দ্য চিপ আর কি, চিপ রিলে সেন্টার, ওকে। আচ্ছা, এখানে তো নেই। আর নর্ম কি, নর্ম হচ্ছে গাইডলাইন ফর সোশ্যালাইজেশন, স্পেসিফিক গাইড টু অ্যাকশন। আচ্ছা, গাইডলাইন ফর সোশ্যাল ইন্টারাকশান, কালচার অফ সোসাইটি। তাহলে কি নর্ম মানে কি, একটা নিয়মাবলী, তাই তো। এটা কোনো কিছু অ্যাকশানকে, কোনো কিছু জিনিসপত্র কাজকর্মকে আমাদের করতে গেলে একটা নর্মের দরকার পড়ে, তো দ্যাট ইজ দ্য গাইডেন্স, স্পেসিফিক গাইডেন্স টু অ্যাকশান। আচ্ছা, হুইচ ওয়ান ইজ
কম্পারেটিভলি, আচ্ছা মানে কম আর কি, কম্পেয়ার থেকে কম্পারেটিভলি পোর সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড, এটা সহজ দিয়েছে। আমলা তো দ্যাট ইজ দ্য রিচেস্ট সোর্স, তাই না? রিচেস্ট সোর্স হচ্ছে আমলা, এবং আমরা অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি ভিটামিন সি এর কথা বলছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, যার জন্য কী হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়ে থাকে। স্কারভি যেটা কী হয়, আমাদের গাম ব্লিডিং দেখতে পাওয়া যায়, তাই তো? গাম ব্লিডিং হয় বা উন্ড হিলিং হতে দেরি হয়, এই সমস্ত ব্যাপারগুলো হয়ে থাকে। আচ্ছা, তোমার এখানে ক্ষেত্রে কোনটা হয়? পোর সোর্স। আমলা তো হয়ে থাকে, বাদ দাও। গোহাবা হয়, ডামস্টিক হবে। অ্যামারান্থ লিভ মানে হচ্ছে ওই যেটাকে বলা হয় কি বাংলায়, তোমরা নোটে শাক। তো নোটে শাক, এটা নিয়ে একটা হাসির কথা একটু বলি, মানে আমাদের 11-12 আর কি, তো যেহেতু মিশনে আর কি, মানে রামকৃষ্ণ মিশনে, তো আমাদের পুরোটা ইংলিশ আর কি, তো মানে 11-12টা ইংলিশটা। তো যখন 11-এ প্রথম আমাদের বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে শিফট করি, তো এই অ্যামারান্থ লিপের আমরা স্পেলিং যেটা বলেছিলাম সেটা হচ্ছে অমরনাথ লিভ। তো ওই জিনিসটা মানে সারা জীবন আমাদের মনে থাকবে। যাই হোক, একটা হাসির ইনসিডেন্ট। তো অ্যামারান্থ লিপ হচ্ছে তোমার মানে সব থেকে পোর সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, দ্য অ্যাকসেপ্টেড ওয়েজ অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্টে যখন আমরা কোনো কাজ করি তাকে কী বলা হয়? কাস্টমস বলা হয়, তাই তো? কাস্টমস বলা হয় তো নাকি? কাস্টমস হচ্ছে কি, যে যখন অ্যাকসেপ্টেড ওয়েজে আমরা যখন কোনো কাজ করি তখন তাকে কাস্টমস বলি, ঠিক আছে? তাহলে কাস্টম কিছু নেই, কাস্টম হচ্ছে একটা অ্যাকসেপ্টেড এবং কমন ওয়েজ অফ অ্যাক্টিং আর কি, ঠিক আছে? যেখানে তোমার একটা কী বলবো, একটা জেনারেশন থেকে ওয়ান জেনারেশনে ট্রান্সমিট হবে ব্যাপারটা, কাস্টম, ঠিক আছে? এই সমস্ত ব্যাপারগুলো থাকে। হুইচ সেল অর্গানলি ইজ রেসপন্সিবল ফর হরমোন প্রোডাকশন? সেন্ট্রিওলস, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি অ্যাপারেটাস। এবার কি কোয়েশ্চেন? সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, এরা তো কোনোটাই করে না। মেনলি তো করে তোমার যদি বলতে যাও সেক্ষেত্রে গলগি অ্যাপারেটাসের সাথে তোমার ইয়ার যুক্ত থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তার মধ্যে আমরা কি জানি? এসিআর আর আরইআর, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এসিআর এর সাথে কী হয়? এসিআর এর সাথে তোমার রাইবোজোম অ্যাটাচ থাকে, তাই তো? রাইবোজোম অ্যাটাচ থাকে নাকি? যেটা হচ্ছে তোমার, আর স্মুথের ক্ষেত্রে কী হয়? স্মুথের ক্ষেত্রে তোমার রাইবোজোম অ্যাটাচ থাকে না, সরি রাফের ক্ষেত্রে অ্যাটাচ থাকে, স্মুথের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট থাকে না। তো সেক্ষেত্রে এটা কী করে? এটা হচ্ছে তোমার বিভিন্ন যে সময় স্টেরয়েড হরমোনগুলো আছে, স্টেরয়েড হরমোন তোমার প্রডিউস করে, স্টেরয়েড হরমোনগুলো প্রডিউস করে, বা তোমার এটাও বলতে পারো লিপিড সিনথেসিসে সহায়তা করে, ঠিক আছে? স্টেরয়েড হরমোন মানে কি? যে সমস্ত বলো না ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই সমস্তগুলো কি প্রডিউস করতে সহায়তা করে। বাট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে? প্রোটিন সিনথেসিস সহায়তা করে, যেহেতু এর সাথে রাইবোজোম যুক্ত থাকে। তো এই সাথে সেন্ট্রিওল তো না, মাইটোকন্ড্রিয়া করে না, নিউক্লিয়াস করে না, গলগি অ্যাপারেটাস, জানি না, এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে কিছু প্রবলেম আছে। যদি করতে হয় সেক্ষেত্রে গলগি অ্যাপারেটাস করতে পারো, কারণ গলগি অ্যাপারেটাসের কী হয়? গলগি অ্যাপারেটাসে সিস ফেস দেখতে পাওয়া যায়, ট্রান্সফেস দেখতে পাওয়া যায়। তো এবং এর থেকেই তোমার আমাদের তৈরি হচ্ছে, গলগি অ্যাপারেটাস থেকেই পাশাপাশি তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাছাকাছি দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে এটা করা যেতে পারে, কিন্তু বাকিগুলো তো হওয়ার নয়। দিস কোশ্চেন, আই থিঙ্ক দেয়ার আর সাম প্রবলেম ইন দিস কোয়েশ্চেন। আচ্ছা, ইউজ অফ ল্যাটেক্স গ্লাভ ডিউরিং ব্লাড কালেকশন, আচ্ছা প্রোটেক্টার্স, আচ্ছা মানে এটা তো নর্মাল কোশ্চেন যে আমাদের যদি ল্যাটেক্স গ্লাভ কেন আমরা ইউজ করি? কারণ আমাদের যাতে বডি ফ্লুইডে যাতে এক্সপোজার না হয়, তাই তো? আর আমাদের রিসেন্টলি একটা কোশ্চেন ইউজ করেছিল, যেটা আমাদের রিসেন্টলি যে এক্সামটা হলো, তো সেখানে কি ইউজ করেছিল, যে হচ্ছে কী বলা হয় ওটা, ওখানে কি কোশ্চেনটা চেয়েছিল যে আমার খেয়াল পড়ছে না, পরে আমি মনে পড়লে বলবো। আর ড্রাগ হুইচ ইজ জেনারেলি অ্যাডমিনিস্টার্ড ইন স্ট্যান্ডার্ড ডোজ উইদাউট বিং নিডেড, আচ্ছা ফর ডোজ ইন্ডিভিজুয়ালাইজেশন মানে কি? মানে ধরো তোমাকে যখন তুমি ড্রাগটা দিচ্ছ সেক্ষেত্রে তোমাকে দেখার দরকার নেই তুমি এই পেশেন্টকে কতটা দেবে বা ওই পেশেন্টকে কতটা দেবে, সেটা দেখার দরকার নেই, ঠিক আছে? কী হবে অ্যান্সার? মেবেন্ডাজল। ইনসুলিন তো দেখতে গেলে চেক করতে হবে না? ইনসুলিন যদি আবার এই পেশেন্ট আলাদা ইনসুলিন পাবে, ওই পেশেন্ট আলাদা ইনসুলিন পাবে। পেনিসিলিন তো কী হয়?
মানে বেবির বডি ওয়েটের ওপর ডিপেন্ড করে, তাই তো, বা ডিকক্সিনও তো করে, ডিকক্সিন করে কতটা দেবো, যদি আমি বাই চান্স টক্সিসিটি হয়ে যায় সেক্ষেত্রে 60 আমাদের বিটস পার মিনিটের কমে গেলে তখন ড্রাগকে আমরা কী করবো, উইথড্র করবো সেক্ষেত্রে। বাট ইন কেস অফ মেবেন্ডাজল কী হয়, মেবেন্ডাজল হচ্ছে মেনলি কি ডিওয়ার্মিং এজেন্ট, তাই তো, ডিওয়ার্মিং এজেন্ট হিসেবে কাজ করে। এখানে কোনো ডোজ ইন্ডিভিজুয়ালাইজেশনের দরকার পড়ে না, মোটামুটি একটা গ্রস ডোজ সবাইকে দেওয়া হয়। আচ্ছা, ভেরি লো সোডিয়াম ডায়েট ইজ রিকমেন্ডেড। আচ্ছা, ভেরি লো সোডিয়াম ডায়েট কাকে দিতে হবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফ্লয়েড দিতে হবে, হাইপার টেনশন দিতে হবে, সবই দিতে হবে, সবগুলোই হবে। ভেরি লো সোডিয়াম ডায়েট কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলো বা হাইপার টেনশন বলো বা ইডিমা বলো, সবার ক্ষেত্রে দেওয়া হবে। আচ্ছা, ফুল বডি ইডিমাকে কী বলা হয়, ফুল বডি ইডিমাকে কী বলা হয়, অ্যানাসার্কা বলা হয়, সার্কা, তাই তো। দ্য অ্যান্টিডোটস অফ মরফিন, আচ্ছা, দ্য অ্যান্টিডোটস অফ মরফিন কী হবে, ন্যালোক্সোন হাইড্রোক্লোরাইড বলা হয়েছিল। তো বিভিন্ন যখন অ্যান্টিডোটগুলো আমি টপ 10 সিরিজে পড়েছিলাম তখন সবাই বলেছিলাম যে মরফিন সালফেটের কি অ্যান্টিডোটের কী নাম, ন্যালোক্সোন হাইড্রোক্লোরাইড। এবং আরেকটা জিনিস মনে রাখো, মরফিন হচ্ছে কি ন্যাচারাল ওপয়েড অ্যানালজেসিক। ওকে, এটা মনে রাখতে হবে যে মরফিন বলো বা কোডাইন বলো, এই সমস্তগুলো কি ওপয়েড অ্যানালজেসিক, এবং তার মধ্যে হচ্ছে মরফিন কি আমাদের একদম ন্যাচারাল ওপয়েড অ্যানালজেসিক। আমি আরও কয়েকবার তোমাদের জাস্ট একবার বলে দিচ্ছি, কারণ তোমাদের জানি না মনে আছে কি নেই, অনেক দিন হয়ে গেল। সেক্ষেত্রে কতগুলো আমি জিনিস বলছি, যেমন অ্যান্টিডোটের কথাই বলছি, যেমন তোমার ধরো হেপারিনের কথা বলি, বিশাল ইম্পর্টেন্ট, প্রোটামিন সালফেট, বা তোমার হচ্ছে ওয়ারফারিনের কি ভিটামিন কে হচ্ছে ওয়ারফারিনের। আর কি আছে যেন তোমার ডিকক্সিনের খুব ইম্পর্টেন্ট, ডিজিবাইন্ড। আর কি হতে পারে, পিসিএমের হতে পারে, পিসিএম যাকে কি বলি আমরা অ্যাসিটোমিনোফেন, তাই তো, মিনোফেন, বা যার আমরা কি অ্যাসিটাইল সিস্টেইন। ওকে, বা তোমার যে ওপয়েড তো বললাম, যে ওপয়েডের যে মরফিনে যদি অ্যান্টিডোট বলো সেক্ষেত্রে হচ্ছে ন্যালোক্সোন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, এইগুলো মোটামুটি ইউজ করা হয়। তো সেগুলো একটু মনে রাখবে যে অ্যান্টিডোটগুলো, এগুলো মোটামুটি এক্সামে যেগুলো তোমাদের বিএসসির কথা বলি সেক্ষেত্রে তোমার হেপারিন, ওয়ারফারিন, ডিকক্সিন, পিসিএম, এ সমস্ত হচ্ছে মরফিন, এগুলোই মেনলি এক্সামে আসে। আরও অনেক আছে, অত তো বলে তোমাদেরকে লাভ নেই। তো সেক্ষেত্রে যেগুলো মোটামুটি আছে সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে, এগুলো আসার মতো এক্সামে। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল, হাউ মাচ টাইম টু কমপ্লিট, কার্ডিয়াক সাইকেল সম্বন্ধে আচ্ছা, ন্যালোক্সোন হাইড্রোক্লোরাইড, একটা জিনিস আমার মনে পড়লো, মানে এখানে আমি একটা কোয়েশ্চেন আমাদের পেট ব্যাচে পড়িয়েছিলাম যে কার্ডিয়াক সাইকেল তো 1.08 সেকেন্ড। আচ্ছা, আমাকে বলো তো ভেন্ট্রিকুলার সাইকেল কত সেকেন্ড হবে, আর হচ্ছে তোমার অ্যাট্রিয়াল সাইকেল কত সেকেন্ডের হবে। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। মানে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বুঝতে পারলাম যে তোমরা সকলেই জানো কার্ডিয়াক সাইকেল দ্যাট ইজ 0.8 সেকেন্ড। আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টাইমিং অফ অ্যাট্রিয়াল সাইকেল অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইমিং ফর ভেন্ট্রিকিউলার সাইকেল। সো ওরা একটু কনফিউজ হয়ে গেছিলো, দুটোর অ্যান্সারই কী হবে 0.8 সেকেন্ড এবং 0.8 সেকেন্ড। এবং তোমরা যেটা জানো, যেটা তোমাদের কনফিউশন হচ্ছে, হয়তো তোমাদেরও হচ্ছে, যে আর্টেরিয়াল সাইকেল কী করে হতে পারে। আমরা 0.3 পড়েছিলাম, 0.1 পড়েছিলাম, বিভিন্ন টাইম জিনিস পড়েছিলাম। দেখো, আর্টেরিয়াল সাইকেলের মধ্যে যদি সিস্টোল আর ডায়াস্টোল ধরি দ্যাট ইজ 0.1 অ্যান্ড 0.7 সেকেন্ড, ঠিক আছে। এবং তোমার ভেন্ট্রিকুলার সাইকেল যদি বলি সেক্ষেত্রে সিস্টোল এবং ডায়াস্টোল যদি বলি, সিস্টোল ইজ 0.3 সেকেন্ড অ্যান্ড হচ্ছে ডায়াস্টোল ইজ দ্য 0.5 সেকেন্ড। ওকে, দ্যাট ইজ দ্য মেথড, ঠিক আছে। আর একটা আমি জিনিস বলেই দিই, পি ওয়েভ কী হয়, PQRS সবাই তো জানো,
যে আমাদের ইসিজি গ্রাফের কথা বলি, পি ওয়েভ কি, পি ওয়েভ হয় অ্যাট্রিয়াল কী যেন বলে, ডিপোলারাইজেশন বা যাকে কী বলা হয় ডিপোলারাইজেশন মানে কি সিস্টোল বলতে পারি। বা কিউআরএস যে আমাদের আছে, কিউআরএস কমপ্লেক্স কি, কিউআরএস কমপ্লেক্স হচ্ছে তোমার এর জন্য মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আচ্ছা, আর তোমার হচ্ছে টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকিউলার রিপোলারাইজেশন। ওকে, মানে বাস তুমি বলতে পারো ডায়াস্টোল বলতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা, আরও অনেক আছে, তোমরা ইসিজির যে আছে দেখবে যে বিভিন্ন চেঞ্জগুলো হয়। রিসেন্ট যে পরীক্ষাটা হলো, দেখো তোমাদের জন্য কোশ্চেনটা আমি অ্যাটাচ করলাম, যে জিএমসিএইচের যে পেপার হলো 2025-এর, মোটামুটি যা পেপার হয় সবই আমি সলভ করে নিই, ঠিক আছে, কারণ এটা সলভ করা দরকার, যেহেতু আমি পড়াচ্ছি সেক্ষেত্রে আপডেট থাকাটা দরকার যে কী কোশ্চেন আসছে বিভিন্ন এক্সামে। তো জিএমসিএইচের 2025-এর পেপারে দেখবে এইরকম একটা কোশ্চেন দিয়েছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইসিজি ফাইন্ডিং ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ হাইপারক্যালেমিয়ার জন্য কী দেখতে পাওয়া যায়, এবং এইগুলো নর্থ সেটের দিস ইজ দ্য ফেভারিট কোয়েশ্চেন। মোটামুটি হাইপারক্যালেমিয়া সম্বন্ধে বহুতবার নর্থ সেটের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ফেভারিট পোর্শন। তো সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, আমার যদি হাইপারক্যালেমিয়া হয় সেক্ষেত্রে ইসিজি ফাইন্ডিং কী হবে, টল, পিক, টিওয়েভ হবে এবং ওয়াইডেন কিউআরএস কমপ্লেক্স দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, বোঝা গেল। কী হবে, টল অ্যান্ড পিক টিওয়েভ দেখতে পাওয়া যাবে এবং ওয়াইডেন কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাবে। ওকে, আচ্ছা, ওয়েট, আচ্ছা, আর কতটা আছে, হরমোন দ্যাট রেগুলেটস দ্য গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি অফ সাইজ অ্যান্ড শেপ অফ বোনস আর অল এক্সেপ্ট, গ্রোথ হরমোন তো করে অবশ্যই, গ্রোথ হরমোনের অপর নাম কি বলা হয়, সোমাটোট্রফিক হরমোন, তাই তো। আচ্ছা, ক্যালসিটোনিন তো তোমরা জানো, থাইরক্সিনও জানো, এগুলো সমস্ত বোন গ্রোথের জন্য হেল্পফুল, তাই তো। ক্যালসিটোনিন কী করে, ক্যালসিয়াম হচ্ছে আমাদের বোনে ক্যালসিয়ামের ডিপোজিশন করে, অর্থাৎ আমাদের ব্লাডের ক্যালসিয়ামের পরিমাণ কী করে, কমায়, ডিক্রিজ করে। এর উল্টো কাজ কী করে, প্যারাথরমোন, PARATH বা প্যারাথাইরয়েড হরমোন, তাই তো নাকি। সো এখানে অ্যান্সার কী হবে, অ্যাড্রিনালিন, যেহেতু তোমার বোনের ব্যাপারে কোনো কিছু থাকেই না। আচ্ছা, আইসিইউতে ভর্তি, চেস্ট পেন হচ্ছে অ্যান্টেরিয়র, আচ্ছা AWMI হয়েছে, আচ্ছা, টু রিলিভ হিজ পেন, আচ্ছা কোন মেডিসিন আমি দেবো, সহজ কোশ্চেন, এটা তো মানে জেনারেল কোশ্চেন, মরফিন সালফেট, তাই তো, মরফিন আমরা দিই তোমার যদি কোনো পেশেন্ট এমআইয়ের জন্য ব্যথা পাচ্ছে, এবং মেনলি আমরা এমআই কিসের জন্য হয়, ল্যাড, তাই তো, ল্যাড ব্লকেজটা বেশি হয়, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে। তার জন্যে এটাকে অনেক সময় একটা নাম দেওয়া হয়, কী নাম যেন বলা হয়, উইডো মেকার অফ হার্ট অ্যাটাক, ঠিক আছে। উইডো মেকার মানে কি, উইডো মানে কি বিধবা, তাই তো, মানে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সবথেকে ব্লকেজ এমআইয়ের ক্ষেত্রে বেশি হয়, যে AWMI ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্যাট। আচ্ছা, তারপর কী বলছে, ফাংশন অফ নার্ভ প্লেক্সাসে ফাউন্ড ইন দ্য লেয়ার্স অফ এলিমেন্টারি ট্র্যাক্ট। আচ্ছা, ফাংশন কী, আচ্ছা কি ফাউন্ড হয়ে গেছে, ফাউন্ড যখন বললাম, ফাউন্ড কী হয়, দুটো তো ফাউন্ড, একটা হচ্ছে মেজনার প্লেক্সাস, আর একটা কি মায়োন্ট্রিক প্লেক্সাস, মেজনাস, আর একটা হচ্ছে মায়োন্ট্রিক প্লেক্সাস, তাই তো। মেজনার প্লেক্সাসের অপর নাম কি, সাবমিউকোসাল প্লেক্সাস, সাবমিউকোসাল। আচ্ছা, হয়তো অনেকে জানো না ব্যাপারটা, আমি একটু লিখে দিই, জানো হয়তো অনেকে ব্যাপারটা জানো না মনে হচ্ছে, সেক্ষেত্রে লিখে দিচ্ছি। নার্ভ প্লেক্সাস মানে জানো, যেখানে নার্ভগুলো একসাথে অ্যাটাচ হয় আর কি, আর কিছুই না, মানে বাঞ্চ অফ নার্ভ বলতে পারো। তো সেক্ষেত্রে মেজনার, MEISSNER, মেজনার প্লেক্সাস, একটা হচ্ছে তোমার মায়োন্ট্রিক, MYNTRIC, ঠিক আছে, মায়োন্ট্রিক প্লেক্সাস। মেজনার হচ্ছে, তার অপর নাম হচ্ছে তোমার এর সাবমিউকোসাল প্লেক্সাস, আর মায়োন্ট্রিক প্লেক্সাসের অপর নাম হচ্ছে তোমার কি, অরব্যাক প্লেক্সাস, অরব্যাক BERACH, ঠিক আছে, অরব্যাক প্লেক্সাস এর অপর নাম। ওকে, আচ্ছা, এদের মেন কি, এদের মেন কাজ হচ্ছে আমাদের যে কি হয়, কি বলো না, পেরিস্টালসিস হয়,
সেই পেরিস্টলটিক মুভমেন্টের দ্বারা খাদ্যটাকে, যেটা আমাদের বোলাস থাকে, তাকে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে পুশ করা, তাই তো। বা কাইম বলো, তারপর কাইল বলো, কী হয় বোলাসের পর কী হয়, কাইম হয়, কাইম, দেন কাইল, CHYLE। কাইম মানে কি, যদি HCl যখন আমাদের খাদ্যমণ্ড বা বোলাসের সাথে যুক্ত হচ্ছে, তাই কি বলি, কাইম বলি। আচ্ছা, হোয়াট প্রিকশন আ নার্স উইল টেক হোয়াইল অ্যাডমিনিস্ট্রারিং ইঞ্জেকশন KCL, এটা সম্বন্ধে আমি বলছিলাম। ইঞ্জেকশন KCL কী করা হয়, যদি আমাদের টুইন প্রেগনেন্সি থাকে এবং ওয়ান প্রেগনেন্সিকে মানে ওয়ান বেবিকে যদি আমরা কী বলা হয়, মানে কী বলবো, রিডাকশান করতে যাই, ফিটাল রিডাকশানের ক্ষেত্রে, অবসের ক্ষেত্রে আমরা ইউজ করি। ফিটাল রিডাকশান যদি করতে চাই, সেক্ষেত্রে সেই বেবিটাকে আমরা কী করবো, সেই টার্গেটেড বেবিটাকে ইঞ্জেকশন KCL চার্জ করব, ইঞ্জেকশন KCL চার্জ করব বেবির হার্টে। তো দ্যাট ইজ দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইঞ্জেকশন KCL ইন কেস অফ অবস। বা যদি এখানে কথা যদি আমি বলি KCL এর কথা, সেটা হচ্ছে কি, আমাদের স্লো আইভি দিতে হবে, স্লো আইভি। যদি তুমি একদম স্পিডে দিয়ে দাও, সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। বোঝা গেছে কি বলতে চাইছি? তাহলে আমাদের এই হচ্ছে ব্যাপার, যে যদি আমরা ইঞ্জেকশন KCL যদি আমরা ডিরেক্ট পুশ করে দিই, সেক্ষেত্রে আমাকে কী হবে, আমার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ইঞ্জেকশন KCL এর অবসের পার্সপেক্টিভ হচ্ছে, যদি তুমি ইঞ্জেকশন KCL টুইন প্রেগনেন্সি হয়েছে, যে টার্গেটেড বেবিতে যদি তুমি পুশ করো, সেক্ষেত্রে সেই বেবিটার রিডাকশান হবে, মানে মৃত্যু হবে আর কি, ফিটাল রিডাকশান হবে। ওকে, যেহেতু প্রোটন পাম্প ইনহিবিটার সব থেকে সহজ কোয়েশ্চেন মনে হয়। প্রোটন পাম্প ইনহিবিটার এক্সাম্পল কি, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবেপ্রাজল বা ইসোমাপ্রাজল, ওমিপ্রাজল হতে পারে, প্যান্টোপ্রাজল হতে পারে, ল্যান্সোপ্রাজল হতে পারে, বা ইসোমাপ্রাজল হতে পারে, বা র্যাবেপ্রাজল হতে পারে। ঠিক আছে, দ্য কজেটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন কী হবে, গ্যাস গ্যাংগ্রিন, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম তো আমরা আগেই পড়েছি যে ফুড পয়জনিংয়ের জন্য দায়ী, এবং এটা হচ্ছে নিউরোটক্সিন প্রডিউস করে। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া আমরা জানি, ডিপথেরিয়া প্রডিউস করে। এটা টিটেনাস তৈরি করে, তাই তো। আর পারফিনজেস তোমার হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন তৈরি করে। ঠিক আছে, গুড। রিসেপ্টার সাইট ফর নিউরোট্রান্সমিটার আর প্রেজেন্ট। এই যে আমাদের তোমার ধরো এটা একটা তোমার প্রিসাইন্যাপটিক, প্রিসাইন্যাপটিক, এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক পোর্শন। মাঝখানে কি সাইনাপস বলা হয়, বা এই পোর্শনটাকে বলা হয়, আরও যদি করো সাইন্যাপটিক কী বলা হয়, ক্লেপ্ট বলা হয়, ক্লেপ্ট, CLEFT। ধরো দিস ইজ দ্য ওয়ান নিউরন, দিস ইজ দ্য সেকেন্ড নিউরন, এবং এর মাঝের অংশটা কী বলা হয়, সাইন্যাপটিক ক্লেপ্ট বলা হয়, বা সাইনাপস বলা হয়, যেখানে ওয়ান নিউরন আর একটা নিউরনের সাথে যুক্ত হচ্ছে। এখানে কি থাকে, এখানে ভেসিকেলগুলো থাকে, আর এখানে রিসেপ্টার সাইড থাকে। তোমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে দেখো, রিসেপ্টার সাইড কোথায় থাকে, তাহলে কি পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে থাকে নাকি, সহজ, কোনো চাপ নাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? তো মাই রোম ট্রিপ, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দেখো কোনটা হবে। এম ফর হচ্ছে মামস নেই, ওয়াই ফর হচ্ছে ইয়েলো ফিভার দেয়নি, আর ফর হচ্ছে রুবেল্লা নেই, আর ও হচ্ছে ওরাল পোলিও, এটা তার মানে বাদ হয়ে গেল, এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। আচ্ছা, এম ফর হচ্ছে মিজিলস, বাদ হয়ে গেল। ও হচ্ছে ই ফর হচ্ছে তোমার এন্ডেমিক টাইফাস, নেই এখানে। আচ্ছা, টি ফর হচ্ছে টিবি ভ্যাকসিন মানে BCG, বাদ হয়ে গেল। তাহলে বাকি কী বই রইলো, ডিপথেরিয়া। নর্মালি আমরা জানি, জাস্ট আমি বলার জন্য বললাম, যে আমি লিখেও দিচ্ছি এখানে, তোমরা এটা এতেও পেয়ে যাবে, কী বলে টার্গেট হাই বইও পেয়ে যাবে। মামস, ইয়েলো ফিভার, আর ফর হচ্ছে রুবেল্লা, ওরাল পোলিও, মিজিলস, এন্ডেমিক টাইফয়েড, টিবি মানে BCG, আর পর হচ্ছে রুবেল্লাই, আর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর পি ফর হচ্ছে প্লেগ। আর আগের দিন বললাম, আগের দিন যে আমাদের ফ্রি লাইভ ক্লাসটা হয়েছিল, ওখানে বলছিলাম
যে কোন কোন ভ্যাকসিন আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে সেফ, দ্যাট ইজ দ্য হিট র্যাবিস, HIT হিট র্যাবিস, H ফর হচ্ছে হেপাটাইটিস, I ফর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, টিটেনাস অ্যান্ড র্যাবিস, এগুলো হচ্ছে আমাদের ইন কেস অফ প্রেগনেন্সির ক্ষেত্রে সেফ। পেলেগ্রা ইজ দ্য ডিজিজ দ্যাট ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন, থিয়ামিন, নয় ভিটামিন, থিয়ামিনের না নিয়াসিনের অভাবে পেলেগ্রা, হ্যাঁ নিয়াসিনের অভাবে পেলেগ্রা, তাই তো, নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়ে থাকে। এবং পেলেগ্রাতে তোমার যেটা কোয়েশ্চেন রিসেন্টলি পড়েছিল 3D তোমার হচ্ছে এমসের কোয়েশ্চেন, রিসেন্ট যেটা এমস হলো তার কোয়েশ্চেন যে 3D তোমার কোন ডিজিজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য অ্যান্সার উইল বি পেলেগ্রা। কী কী হয়ে থাকে, ডি ফর হচ্ছে ডার্মাটাইটিস, ডিমেনশিয়া অ্যান্ড ডায়রিয়া, তাই তো, ডিমেনশিয়া, ডায়রিয়া, এটা হচ্ছে কী বললাম, ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস, ঠিক আছে। নিয়াসিন অভাবে, ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে তোমার কী হয়ে থাকে, তোমার পেলেগ্রা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বোন ইজ এল শেপড, সহজ কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য প্যালাটাইন বোন। আচ্ছা, তোমার হার্ট আর ব্রেন কত পার্সেন্ট ব্লাড পায়, এটা শুধু মনে রাখবে আমাদের তোমার ব্রেন আর কি আমাদের টোটাল মানে যে কার্ডিয়াক আউটপুটের 15% পেয়ে থাকে, 15% আমাদের কার্ডিয়াক আউটপুটে, এটা একদম অনেকেই তোমরা জানো, এই মানে ইনফরমেশানটা অনেকের কাছেই আছে, কারণ ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি সার্কেল অফ উইলস পড়ার সময় আমরা পড়েছি যে আমাদের ব্রেনে যে তোমার ব্লাড ফ্লো চলছে, সেখানে পড়েছি আমরা যে ব্রেন হচ্ছে কার্ডিয়াক আউটপুটে 15% পেয়ে থাকে। তো কার্ডিয়াক আউটপুট মোটামুটি 5 লিটার ধরি আমি, সেক্ষেত্রে 15% মানে 750, তা 750 হচ্ছে একটা দিয়ে অ্যান্সার আছে নাকি 750, তো দ্যাট উইল বি দ্য অ্যান্সার। PEM কখন দেখতে পাওয়া যায়, PEM হচ্ছে তোমার নর্মালি কখন হয়, ওয়াসিওকর আর ম্যারাসমাস দুটো হচ্ছে PEM এর মধ্যে পড়ে। সাকির স্টেপ দিয়ে দেখা হয়, সাকির স্টেপের রেঞ্জ জানা আছে অনেকের, 11.5 থেকে 12.5 হচ্ছে বর্ডার লাইন, তার থেকে লেফটে গেলে সেটা হচ্ছে রেড, আর তার রাইটে গেলে সেটা হচ্ছে গ্রিন, তাই তো। তো সেক্ষেত্রে তোমার PEM এর ক্ষেত্রে তোমার নর্মালি কত হয়, নর্মালি 6 মান্থ থেকে 3 ইয়ার্স এই এজ গ্রুপটাকে কি বেশি অ্যাফেক্ট করে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটা হবে, নাকি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেমি এসেন্সিয়াল, মানে এসেন্সিয়াল নয়, তার মানে মিথিওনিন তো এসেন্সিয়াল, ট্রিপ্টোফ্যান এসেন্সিয়াল, আর্জিনিন তো না, লাইসিন তো হয়, আর্জিনিন, তাহলে আর্জিনিন উইল বি দ্য সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডে কি আর্জিনিন বলা হয়, ওকে। দ্য ড্রাগ অফ চয়েস অফ ট্রিটিং মায়াস্থেনিয়া গ্র্যাভিস, সহজ কোয়েশ্চেন, সকলেই জানো, নিওস্টিগমাইন, তাই তো, নিওস্টিগমাইন বা ফিজিওস্টিগমাইন বিভিন্ন টাইপের ড্রাগ ইউজ হয়, বাট এর মধ্যে ড্রাগ অফ চয়েস হচ্ছে কি মায়াস্থেনিয়া গ্র্যাভিসের তোমার নিওস্টিগমাইন। আর একটা আমাদের ক্লাসে আলোচনা করার সময় এই কোশ্চেনটা এসেছিলো, তো একজন জিজ্ঞেস করেছিল যে এর ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট কী ইউজ করা হয়, এর হচ্ছে টেনসিলন টেস্ট ইউজ করা হয়, টেনসিলন টেস্ট, আমাদের পেড ক্লাসে আর কি পড়ানোর সময় জিজ্ঞেস করছিল, টেনসিলন টেস্ট ইউজ করা হয় ইন কেস অফ মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে, ঠিক আছে। টেনসিলন টেস্ট কি এখানে বলা সম্ভব নয়, অনেকটা আবার একটু বলতে হবে, তো টেনসিলন টেস্ট এটা নামটা মনে রাখো তাহলেই যথেষ্ট, ঠিক আছে। সোশ্যাল চেঞ্জেস রেফার টু দ্য, এটা তো একদম ফালতু কোয়েশ্চেন, ড্রেস, ফুড হ্যাবিটেড প্যাটার্ন, সেগুলো তো কোনোটাই হবে না, অ্যান্সার উইল বি দ্য কি ভ্যালু সিস্টেম। A patient in terminal phase is admitted to a hospice center for which type of care, palliative care, এগুলো তো মানে একদম বেসিক কোয়েশ্চেন। দ্য কালার অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড, নর্মাল বলেছে, তাই তো, নর্মাল মানে হচ্ছে তোমার স্ট্র কালার হবে, ইয়েলো কখন হবে, ইয়েলো কালার মানে ইয়েলো বলতে গোল্ডেন ইয়েলো হয়ে থাকে, গোল্ডেন ইয়েলো কখন হবে, যখন RH ইনকম্প্যাটেবিলিটি থাকবে, বা যদি ডার্ক কালার বলা হয়, ডার্ক রেড কালার আমরা বলেছিলাম, ডার্ক রেড কালার কখন হবে, ডার্ক রেড কালার হচ্ছে যদি কনসিল্ড ভ্যারাইটি অফ যদি কী বলা হয় ওটাকে অ্যাব্রাপসিও প্লাসেন্টা যদি কনসিল্ড ভ্যারাইটি হয়, সেক্ষেত্রে তোমার ডার্ক রেড কালার দেখতে পাওয়া যাবে। আর বাকিগুলো তো তোমরা নিশ্চয়ই জানো যে গ্রিন কালার কী হবে,
যদি আমাদের মিউকোনিয়াম মানে হচ্ছে মিউকোনিয়াম স্টেন্ট হয়, যাকে আমরা কি বলি রেসপিরেটরি যদি ডিস্ট্রেস হয়, সেক্ষেত্রে তোমার গ্রিন কালার দেখতে পাওয়া যাবে। এবং টোবাকো কালার কখন, টোবাকো জুস কালার হচ্ছে ইন কেস অফ আইউডি ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তোমার টোবাকো জুস কালার। আর তোমার স্যাফ্রন কালার দেখতে পাওয়া যাবে কখন, স্যাফ্রন তোমার হচ্ছে মানে স্যাফ্রন মানে কি তোমার কি বলবো, মানে গৈরিক বর্ণ টাইপের, সেক্ষেত্রে কি পোস্ট ম্যাচুরিটি, মানে তুমি সন্ন্যাসীদের কথা মনে রাখতে পারো যে ওনারা স্যাফ্রন কালার পরে, সেক্ষেত্রে পোস্ট ম্যাচুরিটি, কি ওনারা ম্যাচিওর লোক, তো পোস্ট ম্যাচুরিটি। তাহলে বোঝা গেল যে গ্রিন কালার কখন না ফিটাল ডিস্ট্রেসের সময়, যখন টোবাকো জুস কালার যদি হয় সেক্ষেত্রে আইউডি, এবং যদি স্যাফ্রন কালার বলি সেক্ষেত্রে হচ্ছে পোস্ট ম্যাচুরিটি ক্ষেত্রে হবে। এবং ডার্ক রেড কালার হচ্ছে তোমার কনসিল্ড ভ্যারাইটি অফ অ্যাবডাপসিও প্লাসেন্টা, এবং গোল্ডেন ইয়েলো কালার হচ্ছে তোমার ইন কেস অফ RH ইনকম্প্যাটিবিলিটি। তোমার এই সমস্ত নিয়ে আমি বলবো না, স্পেসিফিক গ্র্যাভিটিগত ওইগত সমস্ত তোমরা নিজেরা দেখে নিও। যেমন স্পেসিফিক গ্র্যাভিটি আমি জাস্ট বলে দিচ্ছি 1.008 থেকে 1.010 ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড, এবং হচ্ছে পিএইচ হয়ে থাকে 7 থেকে 7.5। যদি তোমাকে এক্স্যাক্টলি ওয়ান অ্যান্সার কোশ্চেন তাই চায়, সেক্ষেত্রে 7.2 উইল বি দ্য অ্যান্সার, বাকি যা কিছু আছে সব ভুল হবে। ঠিক আছে, যা যে যেখানের থেকে পড়েছো আমি তোমাকে বলে দিলাম 7.2 দিস ইজ দ্য সিঙ্গেল অ্যান্সার অফ দ্য পিএইচ অফ অ্যামনিওটিক ফ্লুইড। আর যদি রেঞ্জ চায় 7 থেকে 7.5। ওকে, আচ্ছা, মোস্ট কমন হেমাটোলজিক্যাল প্রবলেম ইন কেস অফ প্রেগনেন্সি, সবাই জানে অ্যানিমিয়া ইজ দ্য মোস্ট কমন, বা যেটা আমাদের হেমাটোলজিক্যাল প্রবলেম ইন কেস অফ প্রেগনেন্ট মাদারদের দেখতে পাওয়া যায়। আচ্ছা, ডিউরিং দ্য ইনিশিয়াল ফেজ অফ নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ হুইচ অফ দ্য ফলোয়িং শুড অকার, কী হতে পারে ইনিশিয়াল ফেজে, তাই তো ভার্বালাইজেশন তো হবে না, এটা তো তোমার যখন ওয়ার্কিং ফেজে হচ্ছে তখন হতে পারে। থেরাপিউটিক কন্ট্যাক্ট, আচ্ছা, এক্সপ্লোরিং অল্টারনেটিভ বিহেভিয়ার, এই সমস্তগুলো পরে হবে। ইভালুয়েটিং প্ল্যান অফ অ্যাকশান, এ তো আরও পরে, তো এটাই হবে অ্যান্সার, যে এস্টাবলিশিং থেরাপিউটিক কন্ট্যাক্ট, তাই তো যদি থেরাপিউটিক কন্ট্যাক্ট তৈরি করা হয় সেক্ষেত্রে তোমার এটা হবে। আচ্ছা, এটা মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে মানে অ্যান্সার কি এর সাথে, দেখো এখানে মেনলি কোশ্চেনটা ক্লিয়ার নয় বলতে কি, যেখানে কার কথা বলছে, যে থেরাপিউটিক কন্ট্যাক্ট তৈরি করছে নার্সের পার্সপেক্টিভে বলছে না পেশেন্টের পার্সপেক্টিভে বলছে, সেই জিনিসটা ক্লিয়ার নয়। কারণ যদি একদম প্রাইমারি যদি বলি, ওরা অপশান এ মনে হয় দিয়েছে, তো সেক্ষেত্রে দেখো যদি একদম প্রাইমারি বলা হয় তখন কী করে নার্স, কী করে তোমার তার নিজস্ব জ্ঞান নলেজ বা তার হচ্ছে পেশেন্টের প্রতি বা নিজের প্রতি একবার কী করে যাচাই করে নেয় যে আমি অ্যাম আই ক্যাপেবল টু হ্যান্ডেল দিস পেশেন্ট, এই ব্যাপারটা তার মধ্যে আসে। তো সেক্ষেত্রে হলে তোমার এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিং হতে পারে। বাট যেহেতু আমাদের এখানে কিছু বলা নেই, সেক্ষেত্রে আমার মনে হয় যে ইনিশিয়াল ফেজে থেরাপিউটিক কন্ট্যাক্ট তৈরি হচ্ছে সেটা বলাটাই বেটার। আচ্ছা, লেটেস্ট ইনক্লুশন ইন কমিউনিটি হেলথ, সবাই জানো যেটা আমাদের ডোর স্টেপ এখন প্রসেস হয়ে গেছে, কী বলা হয় যেটাকে আমরা কী বলি হোম ভিজিট বলি, ডোর স্টেপ ব্যাপার হয়ে গেছে। তো দ্যাট ইজ দ্য লেটেস্ট ইনক্লুশন। রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স ইনক্লুড ব্যারোট্রমা, মানে তো ব্যারো রিসেপ্টার জানো, ব্যারো মানে কি, ব্যারো মানে হচ্ছে প্রেসার পয়েন্ট, যেগুলো আমাদের মোটামুটি ক্যারোটিড সাইনাস বলো বা আর্চে মানে অ্যাওটিক আর্চে এই সমস্ত জায়গায় থাকে আর কি মেনলি। যে এরা কী করে ডেলপিটাকে রিকগনাইজ করে, ডেলপি মানে কি চেঞ্জ অফ পি আর কি, সরি ডেলপি মানে পি ইনিশিয়াল বাই পি ফাইনাল, এটাকে তোমার মেজারমেন্ট করতে সহায়তা করে বা হচ্ছে হেল্প করে। তো সেক্ষেত্রে তোমাদের রিস্ক ফ্যাক্টর হতে পারে কি অল অফ দিস। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তোমরা তো ভালো জানবে, কারণ আমাদের নার্সিংয়ে ম্যাক্সিমামই আমাদের গার্লস, তো সেক্ষেত্রে তোমরা সবাই ওমেন ডে সবাই আমরা অল দ্য হিউম্যান বিংস সেলিব্রেটেড কত তারিখে সেলিব্রেট করে হয় 8 মার্চে আমরা কী করি তোমার ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেট করি। আচ্ছা, ফোর্সফুল গোল ডিরেক্টেড অ্যাকশন অ্যালং উইথ রেজ অ্যাঙ্গার অ্যান্ড হস্টিলিটি, কী হয়ে থাকে এটা, এখানে অ্যাঙ্গার বলছে হস্টিলিটি বলছে, তার মানে কি অ্যাগ্রেশন হবে, অ্যাগ্রেশন। আচ্ছা, ইন ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম দ্য ডোজ অফ ভিটামিন এ অ্যাডমিনিস্টার ইজ, এখানে তো মেনলি দুটো হয়ে থাকে, কিছু ক্লিয়ার করছে না, 1 লাখ একটা 2 লাখ, তাই তো 2 লাখ এখানে হবে, তার মানে কারণ হচ্ছে আমরা যে প্রথমটা দিই সেটা কী হয়ে থাকে, সেটা হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা নাম্বার 9 কমপ্লিটেড মান্থে দেওয়া হয়। এবং তারপর থেকে কী হয়, তারপর থেকে তোমাদের সেকেন্ড থেকে আমার 9th ডোজ যেটা হয়, মানে টোটাল আমরা তো 17 ইউনিট আইইউ দিয়ে থাকি আর কি, 17 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা টোটাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী
একটা বাচ্চাকে 17 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা ভিটামিন এ অয়েল দিয়ে থাকি। তো তার মধ্যে প্রথমটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তোমার 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং 2 থেকে 9 মানে তোমার 8টা 2 3 4 5 6 7 8 9 মানে 8টা তোমরা কি 2 ইন্টারন্যাশনাল ইউনিট করে আমরা দিই, মানে 2 লাখ আর কি 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমার 16 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, আর এখানে হচ্ছে প্রথমের দিকে হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তো টোটাল আমরা কত হলো 16 প্লাস 1 মানে 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট আমরা একটা টোটাল বাচ্চাকে অ্যাজ আ ইমিউনাইজেশন দিয়ে থাকি। হাউ ডাজ দ্য নার্স পুল দ্য পেশেন্টস ইয়ার হোয়েন অ্যাডমিনিস্ট্রিং ইয়ার ড্রপ টু 8 ইয়ার ওল্ড বেবি? দেখো 8 ইয়ার যদি ওল্ড বেবি হয় সেক্ষেত্রে তো আমাদের মেন গল্প হচ্ছে দুটো, যে আমি এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, আমি ক্লারিফাই করার চেষ্টা করছি। যে ইয়ার ইনস্টলেশন, ইয়ার মেডিকেশান বা যাকে আমরা ওটিক মেডিকেশান বলা হয়, ওটিক মেডিকেশান বলা হয়। তো সেকেন্ডে হচ্ছে হোল্ডিং অফ ইয়ারটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে তোমার একটা অ্যাডাল্ট এজ গ্রুপে হতে পারে, একটা হচ্ছে তোমার চাইল্ড যারা 3 ইয়ার্সের নিচে তাদের ক্ষেত্রে হতে পারে। এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম করে মনে রাখবে, জাস্ট অ্যাডাল্ট ADULT। তো ইউ ফর আপ মানে দ্যাট ইজ হোল্ডিং অফ দ্য ইয়ার ইজ আপওয়ার্ড অ্যান্ড ব্যাক, এবং যদি তুমি চাইল্ডের কথা বলো সেক্ষেত্রে তোমার এখানে মনে রাখা হয় ডিটা, তো সেখানে হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাক। ওকে, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাক। তো সেক্ষেত্রে তোমাদের যেহেতু তোমার কত বছরের বাচ্চা দিয়েছে দেখি 8 ইয়ার্সের, মনে হয় 8 ইয়ার্সের বাচ্চা মানে 3 ইয়ার্সের থেকে বেশি, তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে আপওয়ার্ড অ্যান্ড ব্যাক। এটা মনে হচ্ছে কোনো অ্যান্সার স্ক্রিপ্টে কোনো মানে ফাইনাল অ্যান্সার কিতে কিছু মনে প্রবলেম আছে, যাই হোক নেগলেক্ট দ্যাট, আপওয়ার্ড অ্যান্ড দ্য ব্যাক উইল বি দ্য অ্যান্সার। ওকে, তো থ্যাংক ইউ, অ্যান্ড এই পর্যন্ত থাক আজকে 7 জুলাই এই পর্যন্ত থাক। আমি নেক্সট ভিডিওতে বাকি 50 কোয়েশ্চেন আমি আলোচনা করে দেবো। আর সেকেন্ডলি আর একটা কথা আমি বলতে চাই, যদি তোমাদের সামথিং কিছু ভ্যালু অ্যাড হয়ে থাকে তো প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। অ্যান্ড সেকেন্ডলি তোমরা যারা ফ্রি ক্লাসে এনরোল করাতে চাও তারা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে জয়েন করে নিও। আর সেকেন্ডলি হচ্ছে যদি তোমরা কোচিংয়ে যারা জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের JEPBN 2026 যারা রানিং থার্ড ইয়ার এবং যারা তোমার কী বলে যারা 2026-এর জন্য যারা প্রিপারেশান নিয়ে ভাবছো, তো তাদের ক্ষেত্রে এই ব্যাচটা JEPBN এবং RRB দুটোর জন্যই হবে, ঠিক আছে, একসাথে। তো সেক্ষেত্রে তোমরা এনরোল করতে পারো। তো আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি 71229553, একবার লিখে দিচ্ছি আমি 7502229553, এটা হচ্ছে আমার নাম্বার। হোয়াটসঅ্যাপ বা ফোন যে কোনো করতে পারো, হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিও। তো যারা এনরোল করাতে চাও তারা অবশ্যই আমাদের 31 জুলাইয়ের মধ্যে এনরোলমেন্ট করিয়ে নিও। ওকে, চলো, থ্যাংক ইউ।